টার্নিং পয়েন্টের পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে ম্যাথ সেগমেন্ট 3 যথারীতি অলরেডি আপনাদের হাতে একটা লেকচার চলে গেছে। আজকে আমরা সেকেন্ড লেকচার বোর্ডে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ রিটেনের সেগমেন্ট 3 যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোর আমরা একটু সমাধানগুলো দেখার চেষ্টা করব। যারা বিশেষ করে এই সেশনটা হচ্ছে কাদের জন্য, যারা অলরেডি বাসায় আপনারা সেগমেন্ট 1 করে ফেলছেন, সেগমেন্ট 2 করে ফেলছেন, কিন্তু সেগমেন্ট 3 যেটা স্টুডেন্ট ওয়ার্ক ছিল সেইখানে যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেই প্রবলেমগুলো কিভাবে সলিউশন করা যেতে পারে বা কিভাবে লেখা যেতে পারে, যেহেতু রিটেনের আজকের ক্লাস, এই রিটেনের লেখাগুলোর জায়গাগুলো হচ্ছে বোঝাটাই হচ্ছে মূল ফ্যাক্টরটা এই জায়গাটাই। তাহলে চলেন আমরা টাইম কিল না করে আমরা মূল কোশ্চেনের দিকে একটু চলে যাই, তারপরে আমরা এই কোশ্চেনগুলো সমাধানগুলো দেখার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 1-এ। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 1। আমরা এই কোশ্চেনটার প্রথমে কি করব, আগে কথাগুলো বোঝার চেষ্টা করব, তারপরে হচ্ছে আমরা চলে যাব এই কোশ্চেনটার সলিউশনে, যে হ্যাঁ এই কোশ্চেনটাতে কি বলতেছে এবং আমরা কিভাবে এটার সলিউশনগুলো করতে পারি। প্রথম কাজ হচ্ছে আগে কথাগুলো বোঝা। দেখেন কোশ্চেনে কি বলছে, যে সেলিম নামের একজন ব্যক্তি ইজ আস্কড টু রাইট এ স্টাডি গাইড ফর এ টেক্সট বুক। ঠিক আছে, তাহলে তাকে কি করতে বলা হয়েছে, যে একটা স্টাডি গাইডে টেক্সট বইটা লিখতে বলা হয়েছে। পরে বলতে হচ্ছে যে এইভাবে যে বলা হচ্ছে যে ফর হিজ ওয়ার্ক, এই কাজের জন্য দ্য পাবলিশিং কোম্পানি ইজ গিভিং হিম এ চয়েস অফ ওয়ান টাইম পেমেন্ট অফ 13,375 অর 2,000 টাকা প্লাস 10% রয়্যালিটি পার কপি সোল্ড। অর্থাৎ যে পাবলিশার আছে সে তাকে দুইটা অফার করতেছে, দুইভাবে হচ্ছে পেমেন্ট করার জন্য অফার করছে। একটা অফার হচ্ছে তাকে সরাসরি বলল যে আপনি কি কাজ করবেন না করবেন, কয়টা বই বের হবে না হবে আপনার কোনো টেনশন করার দরকার নাই, আপনাকে একদম ফিক্সড আমি দিব 13,375 টাকা। অথবা আপনার হাতে আরেকটা হচ্ছে চয়েস আছে, সেটা হচ্ছে আপনাকে আমি 2,000 টাকা দিব এই কাজের জন্য, প্লাস প্রত্যেকটা বইয়ের জন্য আমি প্রত্যেকটা কপির জন্য আমি হচ্ছে 10% করে রয়্যালিটি দিব। এই দুইটা অফার তাকে করা হয়েছে। হয় আপনি 13,375 টাকা পাবেন, অথবা আপনি হচ্ছে 2,000 টাকার সঙ্গে 10% হচ্ছে আপনি রয়্যালিটি পাবেন। পরে বলতে হচ্ছে এইভাবে যে বলা হচ্ছে যে ইফ দ্য প্রপোজাল রয়্যালিটি রেট রেজাল্ট ইন এ রয়্যালিটি অফ 3.25 পার স্টাডি গাইড সোল্ড, প্রত্যেকটা স্টাডি গাইড সোল্ডের জন্য যে 10% করে দেওয়া হবে, সেই 10% মানে কত টাকা সেটা তারা ক্যালকুলেশন করে আপনাকে বলে দিছে যে এইটার জন্য হচ্ছে 3.25 করে আসবে প্রত্যেকটা স্টাডি গাইডের জন্য। ওকে, দেন তারা বলতেছে how many study guide need to be sold for the total income received by Selim to be same for the either choice। তাহলে ওরা বলতেছে এইভাবে যে আমাদের কতগুলো স্টাডি গাইড প্রয়োজন হবে কিসের জন্য, যে ফর দ্য টোটাল ইনকাম রিসিভ বাই আপনার সেলিম টু বি দ্য সেম ফ্রম ইদার চয়েস। তার মানে হয় সে প্রথম চয়েস 13,375 অথবা পরেরটা 2,000 টাকা প্লাস প্রত্যেকটা বইয়ের জন্য 10% করে 3.25 করে পাবে, দুইটাতে আপনার সেম টাকা চলে আসবে। কিন্তু তাতে এখন কোশ্চেন হচ্ছে ওই সেকেন্ড চয়েসটার জন্য তার কতগুলো বই এই জায়গাটায় আপনার প্রয়োজন পড়তেছে, কতগুলো বই আপনার বিক্রি করলে আপনার দুইটা জায়গার পেমেন্টটা সেম চলে আসবে। তাহলে কোশ্চেনের চাওয়াটা কি, হাউ মেনি স্টাডি গাইড নিড টু বি সোল্ড, এইটা হচ্ছে কোশ্চেনের চাওয়াটা, কতগুলো স্টাডি গাইড আমাদের বিক্রি করতে হবে। তাহলে প্রথম কথা, কতগুলো স্টাডি গাইড আমরা কি জানি? আমরা জানি না। তাহলে আমরা ধরে নিচ্ছি যে স্টাডি গাইডের সংখ্যাটা এক্সট্রা। তাহলে আমরা ধরে নেই যে লেট the number of study guide, স্টাডি গাইডের সংখ্যা কতগুলো আমরা জানি না, স্টাডি গাইডের সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি কয়টা আছে, আমরা ধরে নিলাম হচ্ছে এক্সট্রা আছে। তাহলে এখন আর কোনো কথা নেই, সরাসরি কোশ্চেনের তথ্য অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলা ছিল, যে আপনার প্রথম চয়েসে হয় 13,375 টাকা আমি দিব, অথবা আরেকটা চয়েসে ছিল যে 2,000 টাকা প্লাস পার বইয়ের জন্য 10% করে রয়্যালিটি, আর সেই 10% মানে 3.25। তাহলে দেখেন যে দ্বিতীয় চয়েসটা কেমন ছিল, 2,000 টাকা প্লাস প্রত্যেকটা বইয়ের জন্য 3.25 করে। তাহলে বই কয়টা? এক্সট্রা। রয়্যালিটি কত? 3.25। তাহলে কত পাবেন?
3.25 অফ এক্স ইকুয়াল টু, তাহলে আপনার এখানে আসবে কত? আপনার এখানে আসবে কোশ্চেনের তথ্য অনুযায়ী 13,000 এই যে 375 টাকা। এইটাই হচ্ছে মূল লাইন। এই একটা লাইনের উপরে ডিপেন্ড করতেছে আমাদের পুরা কোশ্চেনটা। তাহলে এইটা 2000 যদি আমি ওখান থেকে বাদ দিয়ে দেই তাহলে আমাদের কত আসতেছে? 3.25 অফ এক্স ইকুয়াল টু 11,375 টাকা। দ্যাট মিনস তাহলে আমরা এখান থেকে এক্স এর মানটা বলতে পারি যে এক্স ইকুয়াল টু 11,375 ডিভাইডেড বাই হচ্ছে 3.25 এতটা। তাহলে এইটাই কাটাকাটি করলে আমাদের এখান থেকে চলে আসলো এক্স এর মান আমরা এখান থেকে পেয়ে যাব 3.25 দ্বারা 11,375 যদি আমরা ভাগ করে দেই তাহলে এখানে চলে আসে 3,500। কার মান চলে আসছে? এক্স এর মান। তাহলে এক্স এ কি ছিল? এক্সটাই তো এই যে কোশ্চেনের তথ্য অনুযায়ী হাউ মেনি স্টাডি গাইড নিড টু বি সোল্ড, কতগুলো স্টাডি গাইড আমাদের বিক্রি করতে হবে সেটার সংখ্যা। তাহলে আমরা ফাইনালি এখানে বলে দেই যে ফাইনালি দ্য রিকোয়ার্ড নাম্বার, the required number equal to 3,500 copies। অ্যান্সারে আমরা আর আলাদা করে কোনো কিছু লিখব না, একদম সরাসরি লিখে দিব 3,500 copies। বাস গল্প কমপ্লিট আমাদের। এই একটা লাইনের উপরে ডিপেন্ড করতেছিল আমাদের পুরা কোশ্চেনটা। তাহলে আশা করি এই কোশ্চেনটার কথা এবং সেই কোশ্চেনটা কিভাবে সলভ করব এই জায়গাটা ক্লিয়ার। ওকে, তাহলে চলেন আমরা পরের কোশ্চেনের দিকে একটু আগানোর চেষ্টা করি, দেখি পরের কোশ্চেনে তারা আমাদেরকে কি বলতেছে। কোশ্চেন নাম্বার 2, 2 নাম্বার কোশ্চেনে আমাদেরকে বলতেছে যে 10% অফ দ্য ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোট ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট। দুইজন ক্যান্ডিডেট আছে একটা ইলেকশনে, যে ক্যান্ডিডেটের মধ্যে আপনার ভোটগুলো হচ্ছিল, যারা ভোটার আছে তাদের মধ্যে 10% নাকি ডিড নট কাস্ট, 10% ভোট দিতে যায় নাই, 10% ভোট কাস্ট হয় নাই, ঠিক আছে, গ্রহণ করা হয় নাই। তার মানে কি? তারা ভোট দিতে যায় নাই, সহজ কথা। পরে বলতেছে কি যে 10% অফ দ্য ভোটার্স পুলড ওয়ার ফাউন্ড ইনভ্যালিড, যে ভোটারগুলো ভোট দিছে তাদের মধ্যে 10% ভোট আবার আমরা পাইছি ইনভ্যালিড। ইনভ্যালিড মানে কি? ইনভ্যালিড বলতে এই জায়গাটায় বোঝানো হয়েছে আপনার বাতিল করা হয়েছে। কেন? কারণ এই জায়গাগুলোতে ঠিক মতো সিল পড়ে নাই, সে হয়তো দুইজনকেই সিল দিয়ে দিছে বা পিছনে সিল দিয়ে দিছে বা এমন জায়গায় সিল দিয়ে দিছে বোঝা যাচ্ছে না যে ওই ব্যক্তিটা আপনার কোন ক্যান্ডিডেটকে সমর্থন দিচ্ছে, সমর্থন জানাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে না। এই ভোটগুলোকে আমরা কি ভোট বলতেছি? ইনভ্যালিড, বাতিল করা হয়েছে। তাহলে 10% ভোট কাস্টই হয় নাই, আবার যে ভোটগুলো পড়ছে তার মধ্যে 10% ভোট আমরা কি দেখতে পাচ্ছি? ইনভ্যালিড। পরে বলতেছে দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট গট 54% অফ দ্য ভ্যালিড ভোটস। ক্যান্ডিডেট কতজন? দুইজন, তার মধ্যে একজন সাকসেসফুল অর্থাৎ উইনিং ক্যান্ডিডেট, আরেকজন তাহলে লুজার। তাহলে যে উইনিং ক্যান্ডিডেট সে নাকি ভোট পাইছে হচ্ছে 54%। এবং এখানে শেষ না, পরে আবার বলতেছে অ্যান্ড ওন বাই এ মেজরিটি অফ 1620, এবং সে 1620টা ভোটে জিতে গেছে। তার মানে সে 54% ভোট পাইছে এবং সে 1620টা ভোট বেশি পাইছে। 1620টা ভোট কিন্তু পায় নাই, মেজরিটি বলে দিছে ওন বাই এ মেজরিটি অফ 1620, 1620, অর্থাৎ এই 1620 ভোট দ্বারা জিতা মানে সে এতগুলো ভোট বেশি পাইছে। তাহলে কোশ্চেনের চাওয়াটা কি? যে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য ভোটার্স এনরোল অন দ্য ভোটার লিস্ট। তাহলে ভোটার লিস্টের মধ্যে কতজন আপনার লিস্ট করা ছিল পার্সন? সহজ কথা, টোটাল ভোটার কতজন? তাহলে এখন প্রথম কোশ্চেন, টোটাল ভোটার কতজন সেটা কি আমরা জানি? না, আমরা জানি না। তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট দ্য টোটাল ভোটার্স ইকুয়াল টু কতজন আমরা জানি না, ধরে নিলাম টোটাল ভোটার্স হচ্ছে আমাদের 100x। কথার কথা, এখানে এক্সও আপনি ধরতে পারেন, 100xও ধরতে পারেন, 10x ধরতে পারেন, আপনার ধরাটার কারণে অ্যান্সারে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। তাহলে কেন হচ্ছে 100x? কারণ যেহেতু পার্সেন্টেজ করে তারা বলতেছিল, এই জন্যে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এখানে ধরে নিলাম 100x। পরের কথা যে নাম্বার অফ ভোট অর্থাৎ কতজন হচ্ছে আপনার ভোট দিছে সেটা তো দরকার। নাম্বার অফ ভোটার্স কাস্ট দেয়ার ভোট, কতজন আমরা জানি না। তাহলে আমরা একটু ধরে নেই যে সো দা
নাম্বার অফ, কাদের নাম্বারটা দরকার আমাদের? এই যে আপনার প্রথমে আপনার বললো যে 10% ভোটই দেয় নাই, পরে বললো যে 10% হচ্ছে আমাদের ইনভ্যালিড হইছে। তাহলে 10% যদি ভোটই না দেয় তাহলে ভোট দিছে কতজন? নাম্বার অফ ভোটার্স কাস্ট দেয়ার ভোট, নাম্বার অফ ভোটার্স আমাদের দরকার কাদের? কাস্ট দেয়ার ভোট। তাহলে ভোট দিছে কতজন? এই 100 যারা ছিল তাদের মধ্যে 10% হচ্ছে ভোট দিতে যায় নাই, তার মানে কত পার্সেন্ট ভোট দিছে? 90%। তাহলে 90% দেওয়া মানে তাহলে কতজন? 90x। তাহলে আমরা কি বলতে পারি যে 100x যদি টোটাল ভোটারের সংখ্যা হয় তাহলে ভোট কেন্দ্রে কিন্তু 100x যায় নাই, ভোট কেন্দ্রে গেছে হচ্ছে 90x। এই এতজন ভোটার হচ্ছে ভোট কেন্দ্রে আপনার গিয়ে ভোট দিল। এখন এই যে আপনার 90x ভোট দিছে তার মধ্যে ভ্যালিড কত সেটা আমাদের দেখা দরকার। 10% নাকি আপনার ইনভ্যালিড হইছে, তাহলে ভ্যালিড ভোট কত আমরা একটু জানতে চাই। অতএব দা ভ্যালিড ভোটস, ভ্যালিড ভোট হচ্ছে যতজন ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিছে তাদের 10% হচ্ছে আপনার ইনভ্যালিড, তার মানে তাদের 90% হচ্ছে ভ্যালিড। তাহলে 90% যদি 90 করি তাহলে 0 0 কাটাকাটি করলে তাহলে আমাদের 9 9 কত চলে আসতেছে? 81x। তাহলে আমরা এই 81x এর কথা কি বলতে পারি? 81x কারা? এই 81x হচ্ছে আমাদের একদম ভ্যালিড এগুলো, কারণ ভ্যালিড ভোট আমরা পাইছি। এই যে হারা জেতা নির্বাচন করা হচ্ছে, কে কতটা ভোট পাইলো, কে কতটা হচ্ছে ভোটে পরাজিত হইলো, এই সব গবেষণা কি ইনভ্যালিডের মধ্যে হয় না? এই সব গণনা হয়ই হচ্ছে আপনার ভ্যালিড ভোটের মধ্যে। সেই ভ্যালিড ভোটের সংখ্যা আমরা পেয়ে গেছি 81x। এখন এই যে 81x আপনি ভোট পাইলেন, এর মধ্যে আদার যে আপনার যে ক্যান্ডিডেট ছিল, আদার ক্যান্ডিডেট কত পাইছে? কারণ আপনি তো উইনিং ক্যান্ডিডেট বা সাকসেসফুল ক্যান্ডিডেটের কথা বলেই দিছেন 54%, তাই না? তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি যে আদার ক্যান্ডিডেটের ভোট হচ্ছে আপনার কতগুলো, আমরা একটু সেটাও জানতে চাই। সো দা votes for the other candidate, other ক্যান্ডিডেটের ভোট হচ্ছে কতগুলো? দেখেন আমাদের এই জায়গাটাই ভ্যালিড ছিল হচ্ছে কত, ভ্যালিড ছিল কত সেটার চিন্তা তো আমরা আগে করব না, তাই না? কারণ আগে তো করব যে 54% একজন যদি ভোট পায় টোটাল ভোটার মানে আমরা কত বলি? 100%। তার মধ্যে যদি 54% চলেই যায় তাহলে এখন বলেন 100 থেকে 54 যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা কত পাবো? 46। তাহলে এই 46% হচ্ছে কার ভোট? এই 46% হচ্ছে আদার ক্যান্ডিডেটের ভোট। এখন কোশ্চেনের তথ্য অনুযায়ী আপনার এই 54% একজন আর আরেকজন যে 46% ভোট পাইছে সেটা কার? সেটা হচ্ছে এই সেই 81। তাহলে এখন আপনি চিন্তা করেন, আপনি কি এই কথাটা এখন বলতে পারেন না যে 81x এর যে উইনিং ক্যান্ডিডেট সে পাইছে কত? 54% মাইনাস আরেকজন পাইছে হচ্ছে কত? 46%। 81x এরই 46%। এই দুইটার পার্থক্যটাই হচ্ছে আমাদের কতটা ছিল? 1620টা, তাই না? কারণ যে উইনিং ক্যান্ডিডেট সে 1620টা ভোটে জিতে গেছে, মানে কি সে 1620টা ভোট বেশি পাইছে কার চাইতে? লুজারের চাইতে। তাহলে এটা উইনিং ক্যান্ডিডেটের ভোট আর এটা হচ্ছে লুজার, তাহলে উইনিং ক্যান্ডিডেটের ভোট থেকে লুজার ক্যান্ডিডেটের ভোটের পার্থক্যটাই হচ্ছে 1620। তাহলে এখানে দেখেন দুইটা জায়গায় 81 আছে, আমরা 81x কে এই জায়গাটা কি করতে পারি? আমরা কমন নিতে পারি। 54% থেকে যদি আমরা এখানে 46 কে বাদ দিয়ে দেই তার মানে এদিকে কত আসতেছে আমাদের? 8%, ইকুয়াল টু কত? 1620। তাহলে এখান থেকে যদি আমরা x এর মান বের করতে চাই 100 এখানে চলে আসলে 1620 ইন্টু 100 ডিভাইডেড বাই 81 আর 8 এই পাশে চলে গেল, ভাগ হয়ে গেল। তাহলে এই লাস্টের ক্যালকুলেশনটাই হচ্ছে আমাদের মূল ক্যালকুলেশন ছিল। এই যে এতগুলো যে আপনারা লেখালেখি করলেন সেই লেখালেখি করার মূল জায়গাটা ছিল এটাই।
তাহলে এটা ক্যালকুলেশন করলে কত চলে আসবে, এক্স এর মান চলে আসবে 250, কাটাকাটি করলে 1620 গুণন 100 ডিভাইডেড বাই আপনি যদি করে দেন 8 গুণন 81 তাহলে চলে আসে 250। তাহলে 250 কি জিনিস, এটা তো এক্স এর মান। তাহলে কোশ্চেন বের করতে বলছিল টোটাল ভোটার কতজন, তাহলে আমরা একটু এখানে বলে দেই যে ফাইনালি দা টোটাল ভোটার্স ইকুয়াল টু কত ছিল 100x। আমরা x এর মান এখনই পেয়ে গেলাম 250, তাহলে গুণন করে দিলে 250 এর সঙ্গে আরো দুইটা শূন্য চলে আসছে, তার মানে অ্যান্সার হচ্ছে 25,000। জাস্ট আমরা শুধু নিচে লিখে দিব এখন যে অ্যান্সার 25,000 ভোটার্স। শেষ। এই যে দেখেন এই অঙ্কটার কথাগুলোকে যদি আপনি স্টেপ বাই স্টেপ ভাঙাইতে পারেন তাহলে কি হয়ে যায়, আপনার জন্য কাজটা সহজ। কিন্তু আপনি যদি পুরা কোশ্চেনটা একবারে বোঝার চেষ্টা করেন তাহলে এই জায়গাটায় অনেক সময় আমরা বিপদের মধ্যে পড়ে যাই। তার মানে স্টেপগুলো চিন্তা করা উচিত কিভাবে, আপনার প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাকে আলাদা আলাদা করে চিন্তা করতে হবে, তারপরে লিঙ্ক করতে হবে যে কোন তথ্যের সঙ্গে কোন তথ্যের সম্পর্ক আছে। কিন্তু পুরাটা যদি একবারে পড়ে যদি লিঙ্ক করার চেষ্টা করেন অনেক সময় আমাদের জন্য কি হইতে পারে, কষ্ট হয়ে যেতে পারে যে কোন তথ্য কোথায় গেল, কোনটাকে রাখলাম, কোনটাকে ছাড়লাম, কোনটাকে ধরলাম, এরকম একটা চিন্তার মধ্যে অনেক সময় পড়ে যায়। এই জন্যে যারা পরীক্ষার্থী আছেন তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা পুরা কোশ্চেনটা পড়ার সময় যতটুকু পড়বেন সেই জায়গাটা আগে ফোকাস করেন যে আপনি কি পড়তেছেন, একটু মনে রাখার চেষ্টা করেন, আন্ডারলাইন করে রাখেন যে কোন তথ্যগুলো আপনার দরকার, ডাটাগুলোর নিচে আন্ডারলাইন করেন, কারণ আপনি যখন সেকেন্ড টাইম দেখতে যাবেন তখন আপনার এই ডাটাগুলো কোথায় কোথায় আছে খুঁজে বের করার চাইতে আন্ডারলাইন করা থাকলে আপনার জন্য পিক করাটা কি হয়ে যায়, একটু সহজ হয়ে যায়। ওকে, তাহলে 2 নাম্বার কোশ্চেনের কাজ চলে গেল, আমরা একটু 3 নাম্বারের দিকে আগাই, চলেন 3 নাম্বারে কি বলতেছে। নাম্বার 3 তে চলে আসি। 3 তে আমাদের কি ছিল, 3 তে তারা বলতেছে যে এ ম্যানস স্যালারি ইন 2014 অর্থাৎ 2000 3 নম্বর কোশ্চেনে আমাদের কি বলতেছে, এ ম্যানস স্যালারি ইন 2014 ওয়াজ 20,000 পার মান্থ অ্যান্ড ইট ইনক্রিজড বাই 10% ইচ ইয়ার। অর্থাৎ 2014 সালে আপনার স্যালারি ছিল হচ্ছে 20,000 টাকা এবং এইটা নাকি প্রত্যেক বছর আপনার বাড়তেছে কত করে, বাড়তেছে হচ্ছে আপনার 10% করে। পরে বলতেছে যে ফাইন্ড হাউ মাচ হি আর্নড ইন দ্য ইয়ার 2015 টু 2017 ইনক্লুসিভ। ইনক্লুসিভ মানে হচ্ছে সহ। তাহলে আপনার কাছে তারা জানতে চাইলো যে হাউ মাচ হি আর্ন দ্য ইয়ার 2015 থেকে 2017 পর্যন্ত ইনক্লুসিভ আছে, তার মানে 15, 16, 17 এই 3টা সালের কত, 14 সালেরটা দিয়ে দিছে। 14 সাল নিয়ে আপনাদের কাছে কোনো তথ্য তারা জানতে চায়নি, তারা জানতে চাইছে যে যদি 14 সালে 2,000 টাকা 20,000 টাকা যদি স্যালারি হয়ে থাকে এবং প্রত্যেক বছর যদি 10% করে বাড়তে থাকে তাহলে 2015, 2016, 2017 এই 3টা সালে টোটাল তাহলে আপনার কত ছিল। তাহলে এখন প্রথম কথা যে 14 সালেরটা তো আমরা পেয়ে গেছি তাই না, তাহলে মান্থলি স্যালারি ইন 2014 কত আছে আমরা একটু জানতে চাই। ফ্রম দ্য প্রবলেম দ্য মান্থলি স্যালারি কত সালেরটা আমাদের দরকার, ইন 2014 ইকুয়াল টু কত, 20,000 টাকা তারা বলেই দিছে আমাদের। এবং এটাও বলে দেওয়া ছিল যে প্রত্যেক বছর বাড়তেছে কত করে, 10% করে। তাহলে 15 সালে কত হবে আমাদের এখন সেই দিকে একটু যাওয়া দরকার, যে 10% ইনক্রিজ, তাহলে 10% যদি আপনার কি হয়ে যায়, বেড়ে যায়, তাহলে 15 সালে কত চলে আসবে। তাহলে আমরা একটু বলে দেই যে 15 সালের জন্য আমাদের অ্যাট 10% ইনক্রিজ, 10% increase the monthly salary in 14 পরে আমরা চলে গেলাম তাহলে 15 সালে। তাহলে 10% যদি বেড়ে যায় তাহলে কি হয়ে যাবে, আগে ছিল কত আমাদের, আগে ছিল 20,000 টাকা, তাহলে 10% বেড়ে গেলে কত পার্সেন্ট হয়, 110%।
তাহলে সেটা একবারে 110%ও লিখতে পারেন বা 110 ডিভাইডেড বাই 100ও আপনি লিখতে পারেন। তাহলে এটাই কাটাকাটি করলে আমরা পেয়ে যাব হচ্ছে 22,000 টাকা। তাহলে এই 22,000 টাকা কি জিনিস? এটা 15 সালের মান্থলি স্যালারি আমরা পেয়ে গেলাম। এখন আমরা চলে যাব সেম অ্যাজ 16 সাল, 16 থেকে চলে যাব 17 সাল, এইভাবে আমরা একটু যাওয়ার চেষ্টা করব। তাহলে আবার আমরা একটু বলে দেই যে at 10% increase the monthly salary in 2015 এর পরে এখন আমরা 16 এ চলে গেলাম। তাহলে 15 সালে আমাদের কত ছিল? 15 সালে ছিল আমাদের 22,000 টাকা, ঠিক আছে। তাহলে সেই 22,000 টাকাটার উপরে আমাদের 10% বাড়বে। তাহলে 10% বাড়লে কত হবে? 110%। আর এইটাই কাটাকাটি করলে দেখবেন যে 242 আপনার 00 অর্থাৎ আপনার 24,000 কত টাকা? 24,200 টাকা হচ্ছে আপনার চলে আসবে আপনার 16 সালের। 24,200 টাকা হচ্ছে আপনার 2016 সালের। ঠিক এই একই প্যাটার্নে আমরা এখন যাব হচ্ছে 17 সালে। তাহলে চলেন আমরা 17 সালে কি পাই, যেহেতু 3টা সালের দরকার। at 10% ইনক্রিজ, একই প্যাটার্ন আমাদের 3টা ধাপে করতে হচ্ছে, যেহেতু 3 সালের। the monthly salary in 2017, 2017 সালে তাহলে কত ছিল সেটা আমরা দেখব। তাহলে 17 সালেরটা ডিপেন্ড করতেছে কার উপরে? 16 সালের উপরে। তাহলে 16 সালে কত ছিল? 24,200 টাকা। সেইটার উপরে বাড়ছে 10%। 10% মানে কত হয়েছে? 110%। তাহলে এই 24,200 টাকারই যদি আমরা 110% করি তাহলে 26,620 টাকা চলে আসবে। 26,620 টাকা চলে আসবে। এইটা কত সালের? এইটা হচ্ছে আপনার 17 সালের। তাহলে এখন আমাদের দরকার কি? এখন আমাদের দরকার হচ্ছে আমাদের একটু সাবধান থাকতে হবে। এখানে কিন্তু বলছে ফাইন্ড হাউ মাচ হি আর্ন ইন দ্য ইয়ার। আর এই যে 20,000 টাকা ছিল সেটা কিন্তু ছিল হচ্ছে আমাদের কি দেখেন পার মান্থ। দেখেন ঝামেলা কিন্তু একটা বাধাই দিছে। তারা কিন্তু বলে নাই যে 3 সালের আপনার মান্থলি স্যালারি কত, ওরা কিন্তু বলছে 3 সালের টোটাল স্যালারি কত চলে আসবে। এই জায়গাটায় আমরা অনেকে ভুল করে ফেলি। দেখেন এগুলো যা করছেন সব কিন্তু মান্থলি স্যালারি, কিন্তু জানতে চাইছে 15 থেকে 17 সাল পর্যন্ত টোটাল স্যালারি, সালের স্যালারি। আপনি জানেন মাসের স্যালারি, তাহলে মাস থেকে সালে যাবেন কেমনে? 12 মাসে 1 বছর, তাহলে 12 দ্বারা কি করতে হবে? আপনার গুণন করতে হবে। তাহলে এইবারে আমাদের যাব হচ্ছে ফাইনালি আমাদের এই জায়গাটাই যেটা জানতে চাইছিল যে মান্থলি স্যালারি। তাহলে আপনি একটু বলে দিই মান্থলি থেকে ইয়ারলিতে যে ফাইনালি দ্য টোটাল স্যালারি in the years 2015 to 2017। তাহলে এখন আসেন আমরা 15 সালের মান্থলি স্যালারি কত জানি। এই যে দেখেন 15 সালে মান্থলি স্যালারি ছিল 22,000 টাকা। এই 22,000 টাকা তো মান্থলি, তাহলে এটাকে 12 দ্বারা গুণন করলাম, এইটা 15 সালের টোটাল স্যালারি চলে আসছে। প্লাস আবার হচ্ছে আপনার 16 সালের মান্থলি স্যালারি কত ছিল? 24,200 টাকা। এইটাকে যদি আবার আপনি 12 দ্বারা গুণন করেন তাহলে এটা কি? এটা 16 সালের টোটাল স্যালারি চলে আসলো। সেম অ্যাজ তাহলে আপনার 17 সালের মান্থলি স্যালারি ছিল 26,200 টাকা, 26,620 টাকা, সরি 26,620 টাকা। এইটারও তাহলে দরকার হচ্ছে বছরেরটা, তাহলে 12 দ্বারা আমরা গুণন করে দিলাম। তাহলে এগুলো কি পাইলাম? এটা হচ্ছে 15 সালের টোটাল, এটা হচ্ছে 16 সালের টোটাল, এটা হচ্ছে 17 সালের টোটাল। তাহলে আমাদের কোশ্চেনের তথ্য অনুযায়ী আমাদের এই সবগুলো টোটাল কত আসবে সেটা আমাকে এখন বের করতে বলছে। তাহলে এইটাই যোগ করলে 873,840 অর্থাৎ আপনার চলে আসবে 8,73,840 অর্থাৎ 8,73,840 টাকা।
ঠিক আছে, এই জাস্ট এখন শুধু এই ক্যালকুলেশনটা গুণন করে আপনারা কি করে দিবেন, যোগ করে দিবেন, তাহলে কাজ শেষ। তাহলে আপনারা এই জায়গাটায় 3 সালে টোটাল স্যালারি পেয়ে গেছেন। অ্যান্সারে আর নতুন করে কোনো কিছু বলার দরকার নেই, শুধু আপনি বলে দিবেন যে কত টাকা চলে আসছে। 87,387 লাখ নয়, 8 লাখ, সরি 8,73,840। আমরা একটু কমাগুলো দিয়ে দিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধাটা হবে। 8,73,840 টাকা হচ্ছে আমাদের এই কোশ্চেনটা। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 15 সাল থেকে 17 সাল পর্যন্ত এই 3 সালের স্যালারি কত আসবে। ওকে, তাহলে 3 নাম্বারের কাজ মোটামুটি কমপ্লিট। 3 নাম্বার নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আমরা একটু 4 নাম্বারের দিকে চলে আসি। 4-এ কি বলতেছে, নাম্বার 4-এ চলে আসি। 4-এ বলতেছে এ ম্যান ওয়েজেস অ্যান্ড ইন্টারেস্ট ফর হিজ ইনভেস্টমেন্ট অফ 5,000 টাকা। ইনভেস্টমেন্ট কত হাজার টাকা? 5,000 টাকা। এই 5,000 টাকা কি কি? এ ম্যান ওয়েজেস অ্যান্ড ইন্টারেস্ট ফ্রম হিজ ইনভেস্টমেন্ট। 5,000 টাকার উপরে তার ওয়েজেস এবং ইন্টারেস্ট দুটাই আসতেছে। পরে বলতেছে ইফ হি ইনভেস্ট ডাবল অ্যান্ড দ্য ওয়েজেস ইনক্রিজড 50% and the total amount is 8,000। যদি তার ইনভেস্টমেন্টটা ডাবল করে দেয় এবং ওয়েজেসটা যদি 50% যদি আপনার বৃদ্ধি পায়, তাহলে যেটা আগে আপনার 5,000 টাকা ছিল এখন সেটা হয়ে গেছে কত? 8,000 টাকা। তাহলে এখন কোশ্চেন বলতেছে যে হোয়াট ইজ হিজ অ্যাকচুয়াল ইনকাম ইন টার্মস অফ ওয়েজেস অ্যান্ড ইন্টারেস্ট। তার মানে ওয়েজেস এবং ইন্টারেস্ট থেকে তার অ্যাকচুয়াল ইনকামটা কত, এইটা আগে আমাদের এখন বের করতে হবে। এখন কোশ্চেন যে আপনার ওয়েজেস কত আপনি কি জানেন? না, ওয়েজেস কত আমরা এখন এইটা জানি না। 2 নাম্বার কথা যে ওয়েজেস জানে না, তাহলে ইন্টারেস্ট কত আপনি কি জানেন? না, ইন্টারেস্টও তো আমরা আলাদা করে জানি না। দুইটা মিলে আপনার বলছে যে এই জায়গাটায় আসছে হচ্ছে কত? 5,000 টাকা। এ ম্যানস ওয়েজেস অ্যান্ড ইন্টারেস্ট ফ্রম হিজ ইনভেস্টমেন্ট। দুইটা জায়গার কথা, একটা হচ্ছে আপনার বেতন কত, আরেকটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট থেকে ইন্টারেস্ট কত, এইটা। তাহলে এখন কোশ্চেনে চাওয়াটা কি? হোয়াট ইজ হিজ অ্যাকচুয়াল ইনকাম। অ্যাকচুয়াল ইনকাম মানেটা কি? অ্যাকচুয়াল ইনকাম মানে হচ্ছে আপনার এই দুইটা মিলে কত টাকা আসতেছে, এইটা হচ্ছে কোশ্চেন আপনার কাছ থেকে জানতে চাচ্ছে। এবং সেই ইনকামটা ডিপেন্ড করতেছে কার? ইন টার্মস অফ ওয়েজেস অ্যান্ড ইন্টারেস্ট। অর্থাৎ আপনার অ্যাকচুয়াল ওয়েজেস কত আর অ্যাকচুয়াল আপনার ইন্টারেস্টটা কত ছিল, এটাই আগে মূল জায়গাটা দরকার। তাহলে ওয়েজেস কত আমি সেটাও জানি না, ইন্টারেস্ট কত আমরা এইটাও জানি না। চলেন ধরা ছাড়া যেহেতু আমাদের হাতে কোনো উপায় নাই, তাহলে আমরা এটাকে একটু ধরার চেষ্টা করি। আমরা একটু ধরে নিই যে লেট দ্য ওয়েজেস কত টাকা আমরা জানি না, ধরে নিলাম ডাব্লু টাকা, অ্যান্ড দ্য ইন্টারেস্ট কত টাকা আমরা জানি না, আমরা ক্যাপিটাল আই ধরলাম। যে ওয়েজেসটাকে ধরলাম হচ্ছে ডাব্লু দ্বারা আর ইন্টারেস্টটাকে ধরলাম হচ্ছে আই দ্বারা। দুইটা আলাদা তথ্য এখানে দেওয়া ছিল, আমরা এই দুইটা তথ্যকে ব্যালেন্স করার এবারে একটু চেষ্টা করি। চলেন তাহলে আমরা ফার্স্টলি কি পাইলাম একটু দেখি। ওয়েজেস হচ্ছে ডাব্লু আর ইন্টারেস্ট হচ্ছে ক্যাপিটাল আই, এই দুইটা মিলে টোটাল আপনার চলে আসছে কত? 5,000 টাকা। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। সেকেন্ডলি দ্বিতীয় তথ্য অনুযায়ী আপনার এখানে দেওয়া ছিল যে ওয়েজেস আপনার বেড়ে যাবে 50% আর আপনার ডাবল হয়ে যাবে ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তাহলে এখন ওয়েজেস যদি ইনক্রিজ হয়ে যায় 50%, তাহলে 50% ইনক্রিজ হইলে তাহলে কত চলে আসবে আপনার? 50% ইনক্রিজ হইলে 1.5 চলে আসবে। তাহলে মানে আগে যেটা ছিল ওয়েজেস ডাব্লু, এখন সেটা হয়ে গেছে 1.5 ডাব্লু, প্লাস ইন্টারেস্ট আপনার কি হয়ে যাবে? বলেই দিছে ইন্টারেস্ট ডাবল হয়ে যাবে, তার মানে 2i হয়ে যাবে। তাহলে এইটা মিলে এখন তারা বলছিল যে আপনার ইনকাম হচ্ছে 8,000 টাকা। 2 নাম্বার সমীকরণ কয়টা পাইছেন? এই দুইটাই হতে মূল কাহিনী আসলে, যে সমীকরণ দুইটা, ভেরিয়েবলও কয়টা? দুইটা। তাহলে আমি দুইটার মান যদি বের করতে পারি তাহলেই তো কাজ শেষ আমাদের, তাই না? তাহলে চলেন আমরা একটা কাজ করি, এই দুইটা জায়গা থেকে আমরা একটু চেষ্টা করি যে এখানে ডাব্লু একটা, এখানে 1.5টা, এখানে ইন্টারেস্ট একটা, এখানে ইন্টারেস্ট হচ্ছে 2টা। তাহলে 1 নম্বর সমীকরণকে একটা কাজ করি, চলেন 2 দ্বারা গুণন করে 2 নম্বর সমীকরণটা আমরা একটু বাদ দিয়ে দেই, দেখা যাক কি চলে আসে। 1 নাম্বারকে 2 দ্বারা গুণন করে 2 নাম্বারটা এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে 2 দ্বারা গুণন করলে এখানে কত চলে আসতেছে? 2w
2i আর এখানে 5 দোকানে 10,000 টাকা তাহলে চলে আসবে। আর 2 নম্বর সমীকরণ যা ছিল তাই থাকলো, তাহলে 1.5w প্লাস হচ্ছে 2i ইকুয়াল টু হচ্ছে 8,000 টাকা। তাহলে আমরা যদি মাইনাস করে ফেলি তাহলে এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস হয়ে গেলে তাহলে 2 থেকে 1.5 চলে গেলে 0.5 তাহলে থাকতেছে 0.5w। 2i তো কাটাকাটি হয়ে গেল, এদিকে চলে আসলো তাহলে কত 2,000 টাকা। তাহলে এখানে আমরা যদি 0.5 দ্বারা ভাগ করে দেই অর্থাৎ হাফ দ্বারা ভাগ করা মানে ডাবল হয়ে যায়, তাহলে ডাবলুর মান কত চলে আসছে 4,000 টাকা। তাহলে ডাবলুর মান চলে আসছে। তাহলে এই যে ডাবলুর মান আপনি পাইলেন 4,000 টাকা, সেই মানটা যদি আমি আমাদের 1 নম্বর সমীকরণে বসাই দেই তাহলে তো ডেফিনেটলি আমি আয়ের মানটাও তো পেয়ে যাব, তাই না? ডেফিনেটলি আমরা এটা পেয়ে যাব। তাহলে ফ্রম 1 থেকে আমরা একটু চলে যাই 1 নম্বর সমীকরণ থেকে, তাহলে আমরা ডাবলুর জায়গাটায় মান বসাই দিলাম কত আমাদের 4,000 টাকা প্লাস আই ইকুয়াল টু কত 5,000 চলে আসছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আয়ের মান হচ্ছে কত চলে আসবে 1,000 টাকা চলে আসবে। তাহলে আয়ের মান যদি 1,000 চলে আসে তাহলে এই আই আর ডাব্লু মিলেই তো হচ্ছে আমাদের কি ছিল এই যে কোশ্চেনে চাওয়া হোয়াট ইজ হিজ অ্যাকচুয়াল ইনকাম, কার উপরে ভিত্তি করে ওয়েজেস এবং ইন্টারেস্ট। তাহলে আমরা একটু বলে দেই যে সো তাহলে আমাদের এই অ্যাকচুয়াল ইনকামটা কত, সেই ইনকামটা তো আমরা প্রথম লাইনে কিন্তু পেয়ে গেছিলাম। তাহলে এখন এই জায়গাটায় আপনার বের করতে বলছিল কি আসলে, এইটা হচ্ছে মূল জায়গাটা। তাহলে আমাদের কোশ্চেনের তথ্য অনুযায়ী আমরা এখন ওয়েজেস এবং ইন্টারেস্ট কত সেটা আমরা এখানে দেখাই দিব। তাহলে আমরা এখানে বলে দেই যে সো দা ওয়েজেস ইকুয়াল টু কত টাকা আমাদের চলে আসছিল ওয়েজেস 4,000 টাকা অ্যান্ড দা ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 1,000 টাকা। এখন অ্যান্সারে আর আমরা আলাদা করে কোনো কিছু লিখলাম না, আমরা শুধু দিয়ে দিব 4,000 টাকা অ্যান্ড 1,000 টাকা। এই হচ্ছে তাহলে আপনার অ্যান্সারের কাহিনীটা। তাহলে আমরা 4 নাম্বার কোশ্চেনের উত্তরটাও পেয়ে গেলাম যে 4 নাম্বার কোশ্চেনের উত্তরটা কিভাবে আমরা বের করলাম। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি, চলেন পরের কোশ্চেনের দিকে দেখি 5 নাম্বার কোশ্চেনে আমাদের কি বলে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 5। তাহলে 5 নাম্বার কোশ্চেনে কি বলতেছে যে আউট অফ এ টোটাল অফ 2,000 এমপ্লয়ি ইন অ্যান অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনে টোটাল এমপ্লয়ি ছিল হচ্ছে 2,000, 52% আর ফিমেল অ্যান্ড দ্য 40% অফ দিস ফিমেল ওয়ার্ক ইন প্যাকেজিং সেক্টর। 52% ফিমেল আছে এবং এই যে ফিমেল আছে তার মধ্যে বলতেছে যে 40% অফ দিস ফিমেল, এই ফিমেলের মানে কোন ফিমেলের, এই দিস ফিমেল মানে কিন্তু হচ্ছে 52% যে ফিমেলটা ছিল তার মধ্যে 40% হচ্ছে প্যাকেজিং সেকশনে কাজ করে অ্যান্ড 60% অফ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়ি ওয়ার্ক ইন দ্য প্যাকেজিং সেক্টর। আবার এই প্যাকেজিং সেকশনে কাজ করতেছে টোটাল এমপ্লয়ির হচ্ছে কত পার্সেন্ট, 60%। পরে বলতেছে যে হাউ মেনি মেল এমপ্লয়ি ডু নট ওয়ার্ক ইন দ্য প্যাকেজিং সেক্টর, তাহলে প্যাকেজিং সেক্টরে কাজ করে না এইরকম তাহলে কতজন। তাহলে প্রথম কথা যে টোটাল এমপ্লয়ি কত সেটা তো আমাদের বলেই দেওয়া আছে, তাহলে সেখান থেকে আগে আমরা মেল কতজন সেটা তো মনে হয় বের করতেই পারি। তাহলে আমরা একটু বলে দেই যে ফ্রম দ্য প্রবলেমের কথা থেকে the total employees হচ্ছে 20,000। তাহলে এখান থেকে আমরা এখন তাহলে বের করি যে টোটাল ফিমেল কতজন। সো দা টোটাল ফিমেল হচ্ছে এই 2,000-এর আমাদের কত পার্সেন্ট, 52%। তাহলে 52% করলে আমাদের 2টা শূন্য চলে গেল, তাহলে 52 দোকানে আমাদের কত চলে আসতেছে 4, 10, 1 শূন্য, অর্থাৎ 1,040 জন আমরা পেয়ে গেছি। তাহলে এই 1,040 জন কারা, এরা হচ্ছে আমাদের ফিমেল। তাহলে ডেফিনেটলি বাকিরাই কারা, বাকিরা মেল। তাহলে মেল কতজন আমরা সেটা তো বলতেই পারি যে অতএব দা মেল টোটাল যদি আমাদের 2,000-এর মধ্যে
1040 জন মেল হয়, তাহলে 1040 এখান থেকে বাদ দিলে কত থাকবে? 960। তাহলে এই 960 জন কারা? এই 960 জন হচ্ছে আমাদের মেল। এখন আমাদের দরকার হচ্ছে ফিমেল প্যাকেজিংয়ে কতজন আছে, ঠিক আছে? অতএব দ্য ফিমেল প্যাকেজিং, এই যে ওরা বলে দিছিল যে 52% মানে ফিমেল যতজন তাদের 40% হচ্ছে কাজ করতেছে কোথায়? প্যাকেজিং সেক্টর। তাহলে ফিমেল ওয়ার্ক ইন প্যাকেজিং সেক্টর আমাদের দরকার। অতএব দ্য ফিমেল ওয়ার্ক ইন প্যাকেজিং সেক্টর, প্যাকেজিং সেকশন, প্যাকেজিং সেকশনে কাজ করতেছে ফিমেল কতজন? ফিমেল হচ্ছে আমাদের 1040 জন। তার মধ্যে কত পার্সেন্ট? 40%। 40% মানে তো আমরা জানি 2/5। তাহলে 1040কে 5 দ্বারা যদি আমরা ভাগ করে 2 দ্বারা গুণন করে দেই, তাহলে 416 জন আমরা পাবো। তারা কারা? তারা হচ্ছে ফিমেল এবং যারা প্যাকেজিং সেক্টরে কাজ করতেছে। তাহলে এইবারে আমাদের দরকার টোটাল প্যাকেজিং সেক্টরে কাজ করতেছে কতজন, কারণ তারা বলে দিছে 60% নাকি টোটালের প্যাকেজিং সেক্টরে কাজ করে। তাহলে আমাদের দরকার যে নাও দ্য টোটাল এমপ্লয়িজ, who works in packaging section, প্যাকেজিং সেকশন। তাহলে টোটাল আমাদের এমপ্লয়ি কতজন? 2000। সেই 2000-এর মধ্যে আপনার 60% কাজ করতেছে প্যাকেজিং সেক্টরে। তাহলে 2000-এর যদি 60% করি, তাহলে 00 কাটাকাটি করলে 200, আর এটা তার মানে কত আসে? 1200 জন। তাহলে এই 1200 জন কারা? এই 1200 জন হচ্ছে যারা টোটাল প্যাকেজিং সেক্টরে কাজ করে। তাহলে এই 416 কারা? এই 416 হচ্ছে আমাদের যারা ফিমেল এবং প্যাকেজিং সেক্টরে কাজ করে। তাহলে আমরা তো বলতেই পারি যে এইবার তাহলে মেল প্যাকেজিং সেক্টরে কাজ করে কতজন, সেটা তো আমরা জানতে চাই। সো দ্য মেল হু ওয়ার্ক ইন প্যাকেজিং সেক্টর, প্যাকেজিং সেকশন ইকুয়াল টু, তাহলে আমাদের টোটাল প্যাকেজিং সেকশনে কাজ করতেছে 1200, যার মধ্যে ফিমেল কাজ করতেছিল কত? 416 জন। তাহলে 1200 জন কারা ছিল? 1200 জন ছিল টোটাল প্যাকেজিং সেক্টরে কাজ করতেছে, যার মধ্যে মেলও ছিল ফিমেলও ছিল। মেলেরটা তো আমরা জানি না, কিন্তু ফিমেলেরটা তো জানি কতজন আমাদের? 416। তাহলে 1200 থেকে 416 বাদ দিলে আমাদের কত থাকে? 786 থাকে। তারা কারা? যারা মেল এবং কাজ করে। তাহলে কোশ্চেন কি জানতে চাইছিল? কোশ্চেন জানতে চাইছিল হাউ মেনি মেল এমপ্লয়ি ডু নট ওয়ার্ক ইন প্যাকেজিং সেক্টর, প্যাকেজিং সেক্টরে কাজ করে না কতজন। তাহলে এখন মেল আমাদের টোটাল কতজন ছিল? মেল ছিল 960, তার মধ্যে প্যাকেজিং সেক্টরে কাজ করে 786। তাহলে বাকিগুলোই আমরা কি করব? যে মেল প্যাকেজিং সেকশনে কাজ করে না। তাহলে আমরা বলে দেই যে ফাইনালি the male who do not work in packaging section, প্যাকেজিং সেকশন। তাহলে প্যাকেজিং সেকশনে কাজ করে না কতজন? তাহলে আমাদের এই জায়গাটায় টোটাল মেল ছিল কতজন? 960। 960-এর মধ্যে কাজ করে কতজন? 786 জন। তাহলে 960 থেকে যদি এখন আমরা বাদ দিয়ে দেই কাকে? এই 786 জনকে, তাহলে আমরা পেয়ে যাব যে কতজন কাজ করে না। তাহলে সেই সংখ্যাটাই হচ্ছে 176 বাদ দিলে। তাহলে এই 176 হচ্ছে আমাদের অ্যান্সারে আর নতুন করে আলাদা করে কোনো কিছু লেখার দরকার নেই, যেহেতু অ্যান্সারের উপরে ফুল সেন্টেন্স দেওয়া আছে। শুধু 176 মেল এমপ্লয়ি আমরা দিয়ে দেব, তাহলেই হবে। মেল এমপ্লয়িজ শেষ। তাহলে এই কোশ্চেনটার মূল আসলে কাহিনীটা ছিল কি, যে আপনার স্টেপ বাই স্টেপ যাওয়া।
আপনি কোশ্চেনের কথাটা শুনে যদি স্টেপ বাই স্টেপ যাইতে চান তাহলেই এই স্টেপ বাই স্টেপ গেলেই আপনি দেখবেন যে এইটার পুরো অ্যান্সারটাই আপনি পেয়ে গেছেন। কিন্তু একবারে যদি চিন্তা করতে যান যে পুরা কোশ্চেনটাতে কি হচ্ছে, তাহলে কিন্তু আপনাদের জন্য কাজ করাটা কি হয়ে যাবে, একটু কষ্টকর হয়ে যাবে। এই জন্য স্টেপটা মেনটেন করা হচ্ছে জরুরি। কোশ্চেনের কথাগুলোকে আপনি স্টেপ বাই স্টেপ আগান, কথাগুলো ধরে ধরে আগান, তাহলে দেখবেন অ্যান্সার পর্যন্ত যাওয়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে। তাহলে 5 নম্বরের কাজও কমপ্লিট। আমরা একটু 6 নম্বরের দিকে আগাই যাই, দেখি 6 নম্বরে কি বলতেছে। নাম্বার 6, 6 নম্বরে বলতেছে যে মালিক স্পেন্ড 75% অফ হিজ ইনকাম। মালিক সে নাকি তার ইনকামের 75% টাকা খরচ করে। পরে বলতেছে হিজ ইনকাম ইজ ইনক্রিজ বাই 20%, তার ইনকাম যদি বেড়ে যায় 20% অ্যান্ড হি ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার বাই 10%, এবং তার খরচও যদি বেড়ে যায় 10%, তাহলে ক্যালকুলেশন বা ক্যালকুলেটেড দ্য পার্সেন্টেজ অফ হিজ ইনক্রিজ অ্যামাউন্ট অফ সেভিংস। তাহলে আপনার এটা সেভিংস বেড়ে যাবে কত পার্সেন্ট বলেন। এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা রিটেনে অলরেডি সেগমেন্ট 1 যেটা, সেখানে কিন্তু আমরা করে ফেলছি। তার মানে এই কোশ্চেনটা আর নতুন করে এখন লিখে দিব না, কারণ এটা অলরেডি এরকম টাইপের কোশ্চেন আমি সলভ করাইছি। শুধু বডিটার কাজটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিব, লেখার কাজ আপনাদের। কেন হচ্ছে এই কাজটা আমি করে দিচ্ছি না, লিখতেছি না কেন? কারণ এই সেগমেন্ট 3টা আসলে কাদের জন্যে? এই সেগমেন্ট 3টা মূলত হচ্ছে তাদের জন্যই যারা মূল ক্লাসটা করছেন, যারা সেগমেন্ট 1টা করে ফেলছেন, তাদের জন্য সেগমেন্ট 3টা সহজ। কেন? কারণ আমি কিছু কথা এখানে বলবো না, আমরা লিঙ্ক করে দিচ্ছি যে হ্যাঁ এটা আপনারা মূল ক্লাস থেকে হচ্ছে দেখে নেবেন। কারণ কি, ওই ক্লাসে তো আমরা ডিটেল তথ্য জানাই, সেগমেন্ট 3তে ডিটেল তথ্য জানানোর সুযোগ তো থাকে না। এখানে আমরা কি করি, এই জায়গাটাই আমরা মূলত হচ্ছে লেখার প্যাটার্নটা নিয়ে কাজ করি, যে কিভাবে আপনারা লিখবেন সেই জায়গাটা। কিন্তু ক্যালকুলেশনের টেকনিক্যাল যত জায়গা আছে সেটা আমরা মূল ক্লাসে করে ফেলি। এই কারণে সেগমেন্ট 3তে ধুম করে সবাই আসবেন না, আসবেন হচ্ছে কারা, যারা সেগমেন্ট 1টা করে ফেলছেন। তাদের জন্য সেগমেন্ট 3টা কোনো বিষয় না। দেখবেন আমাদের এই কথাগুলো তখন আপনাদের জন্য বুঝতে সুবিধাটা হবে, আপনারা সহজেই বুঝে যাবেন। ঠিক আছে, এরকম আমরা এমসিকিউতেও করে আসছি, এরকম আমরা রিটেনেও দেখে আসছি। জাস্ট আজকে শুধু আপনাদের ক্যালকুলেশনের জায়গাটা আমি শুধু দেখাবো, আমি লিখে আর দেখাবো না, কারণ অলরেডি এটা লেখা আপনাদেরকে শেখানো হয়েছে ক্লাসে। তাহলে এখানে 75% ইনকাম যদি 100 হয়, তার মানে খরচ হচ্ছে কত আপনার 75। সেই ইনকাম যদি 100 হয়, খরচ এটা যদি হয়, তাহলে তার সেভ হবে কত টাকা? এখানে 25 টাকা। পরে বলছে ইনকাম বেড়ে গেছে 20%, তাহলে 20% বেড়ে গেলে কত আসবে? 120 টাকা। খরচ 10% বাড়ছে, তাহলে 75 টাকা 10% করলে কত হয়? 60.5 টাকা। 60.5 টাকা যদি বেড়ে যায় তাহলে কত চলে আসে? 82.5 টাকা। তাহলে 120 টাকা ইনকাম করে 82.5 টাকা খরচ করলে আজকে আপনাদের সেভ হবে কত টাকায়? বাদ দিলে আসবে 37.5 টাকা। তাহলে আগে যেখানে সেভ ছিল 25, আজকে 37.5, তার মানে সেভ আপনার বাড়ছে। তাহলে আপনার সেভিংস বাড়ছে কত টাকা? 25 থেকে 37.5 যাওয়া মানে হচ্ছে 12.5 টাকা বেড়ে গেছে। কার উপরে বাড়ছে? 25-এ বাড়ছে। তাহলে 25-এ 12.5 হইলে ওরা বলছে পার্সেন্টেজ কত, তাহলে পার্সেন্টেজ করলে কত চলে আসতেছে আপনার? 50%। কারণ 25-এর অর্ধেক মানেই তো 12.5, তাহলে অর্ধেক হওয়া মানেই তো কত আসবে আপনার? অর্ধেক হওয়া মানেই তো 50% হয় পার্সেন্টেজে। এইটা হচ্ছে ক্যালকুলেশনের জায়গাটা। আমি শুধু আপনাদের ওই যে কঙ্কালের মতন জায়গাটা আমি দিয়ে দিছি, এবারে এটারে এই জামা কাপড় পরানোর দায়িত্ব হচ্ছে আপনাদের। ঠিক আছে, কারণ এটা আমি আগেই শিখাইছি, মূল ক্লাসে দেখানো আছে, এই কারণে আমি এই ম্যাথটা আর করে দিলাম না। জাস্ট শুধু আমি ক্যালকুলেশনের জায়গাটা দেখাই দিছি, যে ক্যালকুলেশন কোথায় থেকে কি হচ্ছে, এই ক্যালকুলেশনটুকু আমি দেখাই দিছি, বাকিটুকু লেখার দায়িত্ব পুরাটা হচ্ছে আপনাদের। তাহলে এই 6 নম্বর কোশ্চেনটা আমরা ছেড়ে দিচ্ছি। চলে আসেন 7 নাম্বার। 7 নাম্বারটার কোশ্চেনের স্বাস্থ্য মনে হচ্ছে একটু বেড়ে গেছে এই জায়গাটাই। আচ্ছা, কি বলছে? এ বিজনেসম্যানস বিফোর ক্লোজিং হিজ শপ, তার শপ বন্ধ করার আগে, কাউন্টিং দ্য মানি কেপ্ট ইন হিজ ক্যাশ বক্স, তার ক্যাশ বক্সের মধ্যে যে টাকাটা ছিল সেই টাকাটা সে গুনতেছে এবং গুনছে, এবং সে ফাউন্ড দ্যাট দেয়ার ওয়ার এক্স নাম্বার 50 পয়সা কয়েন, এক্স নাম্বার অফ 1 টাকা নোট, এবং এক্স নাম্বার অফ 2 টাকা নোট অ্যান্ড এক্স নাম্বার অফ 5 টাকা নোট। তার মানে নোট বা পয়সা যাই বলেন না কেন, কয় রকমের দেখেন? 50 পয়সার একটা আছে ঘটনা, 1 টাকার একটা আছে, 2 টাকার নোটের একটা ঘটনা, 5 টাকার নোটের ঘটনা। তার মানে আপনার কারেন্সি এই জায়গাটায় আছে 4টা মুদ্রা বা 4টা আলাদা আলাদা টাকার। এটা 50 পয়সা, 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা।
পরে বলতেছে যে অ্যাপার্ট ফ্রম দিস দেয়ার ইজ নাথিং ইন দ্য বক্স, অর্থাৎ আপনার এই নোটগুলোর এক সংখ্যক করে ছাড়া আপনার এখানে অন্য কোনো টাকা ছিলই না। দ্য নেক্সট ডে when he opened the shop he found that the cash box had been stolen. সে পরের দিন যখন দোকানটা খুললো, দোকানটা খুলে দেখলো যে তার ক্যাশ বক্স কি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। ক্যাশ বক্সে গত রাতে ক্লোজ করার সময় যে টাকাগুলো সে রেখে গেছিল, এসে দেখলো পরের দিন যে তার এটা চুরি হয়ে গেছে। এখন বলতেছে অ্যাজ হি ওয়াজ ইনশিওরড হি গট 1650 which is 95% of the stolen amount. তাহলে এই স্টোলেন মানি অর্থাৎ যে টাকাটা চুরি হয়ে গেছে তার 95% মানে ওরা বলতেছে 1615 টাকা ফ্রম হিজ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যে হিসাব নিকাশটা করা হয়েছিল সেটা। পরে বলতেছে যে হাউ মেনি 2 টাকার নোট, তাহলে 2 টাকার নোট কয়টা। এখন প্রথম কথা হচ্ছে যে টোটাল স্টোলেন মানি কতটা, সেইটা কি আপনি জানেন যে টোটাল কত টাকা চুরি হয়েছে? না, সেটাই তো জানি না। আমি তো জানি যে 95% টাকা চুরি হয়েছে, যার মানিটা হচ্ছে আপনার কত, এই 1615 টাকা। ঠিক আছে, যে ইন্স্যুরেন্স করছিল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তাকে টোটাল টাকাটার 95% মানে হচ্ছে এই টাকাটা সে পাইছে। হি গট, সে পাইছিল কত টাকা, 1615 টাকা পাইছিল। কোথায় থেকে? ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। তাহলে এখন টোটাল চুরি হওয়ার টাকাটা কত, এটাই তো আমরা জানি না। তাহলে সেটাই আমরা একটু বের করতে চাই। তাহলে আমরা তো জানি না মানে তো ধরা ছাড়া কোনো উপায় নাই। তাহলে আমরা একটু লিখে দেই, লেট দ্য টোটাল স্টোলেন মানি, দ্য টোটাল স্টোলেন মানি, টোটাল স্টোলেন মানি কতটা আমরা জানি না, ধরে নিলাম এক্স। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনের তথ্য অনুযায়ী সেই এক্স এরই পাইছিল 95% টাকা, এবং সেই টাকাটাই হচ্ছে আমাদের 1615 টাকা। তাহলে আমরা এখান থেকে এক্স এর মান যদি বের করতে চাই, তাহলে 1615 গুণন এখানে 100, সেই 100 এখানে চলে আসলো, আর 95 এখানে গুণন, সেটা এই পাশে চলে গেল, ভাগ হয়ে গেল। এইটাই তাহলে ক্যালকুলেশন করবেন আপনারা, করলে আপনারা এক্স এর মান পাবেন হচ্ছে 1700 টাকা। এই 1700 হচ্ছে কি জিনিস? এই 1700 হচ্ছে আপনার টোটাল স্টোলেন অ্যামাউন্ট, যার মধ্যে আপনার 4 ধরনের নোট ছিল, 50 পয়সার, 1 টাকা, 2 টাকার, এবং হচ্ছে আপনার কত টাকার, এবং হচ্ছে আপনার এই জায়গাটায় 5 টাকার নোট, এবং সবগুলো ছিল হচ্ছে এক্স ধরে। এখন এই যে স্টোলেন মানি আমরা এখানে এক্স ধরছি, এই জায়গাটাই হচ্ছে একটা বিপত্তি। কারণ আপনি এখানেও একবার এক্স ধরবেন, আপনি পরেও আবার এক্স পাচ্ছেন আরেকটা, তাহলে আপনার জন্য ক্যালকুলেশন করাটা টাফ হয়ে যায় না? ডেফিনেটলি। তাহলে এই ধরাটা কিন্তু আমাদের আসলে ভুল হয়ে গেছে, এটা কিন্তু এক্স ধরাটা ঠিক হয় নাই। কারণ যেহেতু এক্স পরে ব্যবহার করবেনই, তাহলে আপনি কি করেন, এই টাকাটাকে আপনি ওয়াই টাকা ধরে নেন। আপনি বলেন যে টোটাল স্টোলেন মানে হচ্ছে আমাদের ওয়াই, আর সেই ওয়াই এর মানেটা আপনি পাইছেন কত, 1700। তাহলে আপনাদের জন্য কি হইল, আর ওই এক্স আর ঝামেলা বাঁধবে না যে কোন এক্স আপনি এখানে লিখবেন স্মল লেটারে, পরে লিখবেন ক্যাপিটাল লেটারে, ওই ঝামেলার মধ্যে যাওয়ার কোনো দরকার আছে না। তার মানে এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে যে ধরি মানেই যে সবসময় আমরা এক্স ধরবো, যেটা ছোটবেলা থেকে ধরে অভ্যস্ত, সেই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে যে সবসময় ধরা মানেই যে এক্স ধরতে হবে এরকম না। দেখতে হবে যে এই কোশ্চেনে এক্স নামের ভেরিয়েবল আর অন্য কোথাও ইউজ হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে আমরা এক্সটা ধরবো না। দ্যাটস ওয়াই তাহলে আমাদের জন্য এখানে ওয়াই ধরাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাহলে আর আমাদের কোনো ঝামেলা টামেলা থাকলো না। তাহলে এখন আপনি বলতে পারেন যে নোটের সংখ্যা তো এক্স তারা বলেই দিছে, তাহলে আমরা এখান থেকে এখন কি বলতে পারি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনের তথ্য অনুযায়ী আমরা কি করব, 50 পয়সার নোট যদি এক্সটা থাকে তাহলে কত আসবে, 0.5 অফ এক্স প্লাস 1 টাকার কোয়েন হচ্ছে এক্সটা, তার মানে কি চলে আসবে 1x, 2 টাকার কোয়েনও হচ্ছে বা নোটও এক্সটা, তার মানে 2x, 5 টাকার নোটও এক্সট্রা, তাহলে 5x, আর এই সবগুলো মিলে টোটাল টাকা আমরা একটু আগে পাইছিলাম কতটা, 1700। ঠিক আছে, তার মানে আমাদের মূল কাহিনী কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু একটা ফরম্যাটে কিন্তু চলে আসছে এই জায়গাটায়। তাহলে এখন সবগুলো যোগ করলে 5, 6, 7, 8, তাহলে 8.5 চলে আসে। তাহলে আমরা 8.5 অফ এক্স ইকুয়াল টু বলতে পারি 1700। তাহলে এখান থেকে এক্স এর মান বলতে পারি 1700 ডিভাইডেড বাই হচ্ছে 8.5। দ্যাট মিনস তাহলে আমরা এখান থেকে ডেফিনেটলি কার মান বলতে পারি, এক্স এর মান।
তাহলে এই এক্সটাই তো কি ছিল, প্রত্যেকটা নোটের আমাদের কিন্তু সংখ্যাটা ছিল, এবং সেটাই আপনার এখান থেকে চলে আসবে 200। তাহলে বের করতে বলছে কি, বের করতে বলছে যে হাউ মেনি 2 টাকার নোটস ওয়্যার ইন দ্য বক্স। তাহলে বক্সে 2 টাকার নোট কয়টা ছিল, তাহলে আমরা বলতে পারি যে ফাইনালি দ্য 2 টাকার নোটস ইকুয়াল টু 200, 200টা। এই সেই, তাহলে অ্যান্সারও আমরা বলতে পারি অ্যান্সার 200 নোটস, 200 নোটস। শেষ। তাহলে মূল কাহিনীটা ছিল কিন্তু আসলে দুইটা ধাপের, একটা ধাপ হচ্ছে আপনার টোটাল স্টোলেন মানি কতটা, আর দ্বিতীয়টা হচ্ছে নোট আপনার কতটা। শেষ। তাহলে আপনার গল্পের কাহিনী এই ছিল হচ্ছে 7 নাম্বার কোশ্চেনের কাহিনীটা। আমরা একটু চলেন পরেরটার দিকে আগানোর চেষ্টা করি, দেখি আমাদের পরের কোশ্চেনে তারা কি বলতেছে। নাম্বার 8 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা অলরেডি আপনাদের মনে হয় ক্লাসে করানো আছে, এই কোশ্চেনটা আমি আর করে দিব না। এইটা আপনাদের অলরেডি সেগমেন্ট 1-এ হচ্ছে আপনারা এরকম কোশ্চেন পাইছেন, এই জন্য আমি ইচ্ছা করে কোশ্চেনটা করে দিব না। এই কোশ্চেনটা কেন হচ্ছে আবার সেগমেন্ট 3-তে দেওয়া হয়েছে, কারণটা কি? একবার তো করেই দেওয়া হয়েছে, তারপরে কেন? কারণ কোশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনের মধ্যে বেশ কিছু ধাপের একটা বিষয় আছে, ঠিক আছে? এই ধাপগুলো আমরা ক্লাসে যখন করে দেই তখন আপনি সুন্দর করে কিন্তু বোঝেন যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ধাপ আপনারা আলাদাভাবে বোঝেন, কিন্তু সমস্যাটা বেঁধে যায় কখন, যখন পুরা কোশ্চেনটার জায়গাটা আপনাকে ছেড়ে দেওয়া হয় যে এইবারে আপনি আপনার মতন করে করেন। তখন অনেকের একটা কোশ্চেন থাকে যে স্যার যখন আপনি বুঝাই দেন তখন তো ঠিকই বুঝি, কিন্তু যখন একা একা করতে যাই তখন আমি কিন্তু এটা পারি না, তাহলে এখন কি করব স্যার? এই যে পারেন না, তার মানে কি আপনার প্র্যাকটিসের জায়গাটা দরকার। কি প্র্যাকটিস? কোশ্চেন পড়ে বোঝা, 2 নাম্বার কোশ্চেনের ডাটাগুলোকে লিঙ্ক করা, 3 নাম্বার হচ্ছে এই ডাটাগুলোকে আপনি প্রকাশ করতেছেন কিভাবে সেটা দেখা, 4 নাম্বারটা যেটা সেটা হচ্ছে আপনার ক্যালকুলেশন, আপনি কতটুকু ফাস্ট। শুধু লিখলেই তো না, হাতে তো ক্যালকুলেটর নাই, তাহলে আপনাকে তো ক্যালকুলেশনগুলো করতে হবে, তাহলে সেই ক্যালকুলেশনগুলো আপনি কতটা দ্রুত করতে পারেন সেটাও কিন্তু একটা দেখার বিষয় রিটেন ম্যাথের জন্য। তাহলে যেহেতু এই ম্যাথটা আমি করে দিছি এই জন্য আমি আর করে দিব না, কিন্তু যখন এই যে আপনারা ক্লাসটা দেখতেছেন এখন আপনারা কি করবেন, এই রেকর্ডটা পজ করবেন, ঠিক আছে? এই অবস্থায় এই রেকর্ডটা এখন আপনারা পজ করবেন, পজ করে এই কোশ্চেন যেহেতু আমি করাইছি এই কোশ্চেনটা এইবারে আপনারা নিজেরা একবার একটু ট্রাই করেন। তারপরেও যদি কারো কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে আমাদের সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করবেন যে হ্যাঁ স্যার এই জায়গাটা আমি বুঝি নাই বা ওই জায়গাটা আমি বুঝি নাই, অথবা আরও সহজ উপায়, খাতাই তো করাই আছে, তাহলে ওই খাতা থেকে পরে চেক করবেন, কিন্তু সেটা প্রথমে না, এখন আপনি ভিডিওটা পজ করবেন, পজ করে আপনি এই ম্যাথটা নিজে নিজে করবেন, তারপরে আপনি এই রেকর্ডটা আবার কি করবেন, আবার চালু করে আপনি পরের ম্যাথটা দেখার চেষ্টা করবেন, আগে না। তাহলে এটা আপনাদের জন্য ছেড়ে দিচ্ছে আমি 8 নাম্বারটা। ওকে, চলে আসেন হচ্ছে আপনার 9-এ। দেখি 9-এ আমাদের কি বলতেছে তারা। কোশ্চেন 9-এ বলতেছে যে ই ক্যান নাও বাই 5 মিটার অফ মোর ক্লথ উইথ দ্য 800 টাকা বিকজ অফ এ রিডাকশন প্রাইস অফ 20%। অর্থাৎ 20% দাম কমে যাওয়ার কারণে আপনি 800 টাকায় বর্তমানে 4 মিটার কাপড় বেশি পাচ্ছেন। তাহলে আমরা সহজ কথা বলতে পারি যে বর্তমানে 4 মিটার কাপড়ের দামই হচ্ছে 800 টাকার 20%, তাই না? তাহলে ডেফিনেটলি আমরা বলতেই পারি যে অ্যাট প্রেজেন্ট দ্য প্রাইস অফ 4 মিটার ক্লথ ফ্রম দ্য প্রবলেমের কথা থেকে অ্যাট প্রেজেন্ট the price of 4 মিটার ইকুয়াল টু টাকা দিছিলেন কত, টাকা দিছিলেন হচ্ছে 800, যেখানে কমছে কত 20%, তাহলে আমরা 800 টাকার 20% করলে আমরা কত পাই, 0 0 কাটাকাটি করে দিলাম, 8 দোকানে 16 অর্থাৎ 160 টাকা। তাহলে এই 160 টাকা কি জিনিস, 160 টাকা হচ্ছে বর্তমানে আপনার 4 মিটার কাপড়ের দাম। তাহলে বর্তমানে আমাদের 1 মিটার কাপড়ের দাম কত এটা তো বলতে পারি, 4 দ্বারা ভাগ করলে তো চলে আসে, তাই না? তাহলে আমরা একটু বলে দেই যে সো at present the price of 1 মিটার, 1 মিটার কাপড়ের দাম কত, আপনার 4 মিটারের দাম যা তাকে যদি আপনি 4 দ্বারা ভাগ করে দেন
তাহলে 1 মিটারের দাম চলে আসছে। তাহলে 1 মিটারের দাম কত টাকা? 1 মিটারের দাম হচ্ছে 40 টাকা। ভালো কথা। এখন কোশ্চেন কি বলছে যে ক্যালকুলেটেড দ্য অরিজিনাল প্রাইস অ্যান্ড কারেন্ট প্রাইস। তাহলে এই প্রাইসটা যেটা আমরা অ্যাট প্রেজেন্ট বলতেছি সেটাই হচ্ছে আমাদের কারেন্ট প্রাইস। তাহলে এখন অরিজিনাল দামও আমাদের বের করতে বলছে। অরিজিনাল দাম কত টাকা 1 মিটারের, সেটা কি আপনি জানেন? না। পার মিটারের দাম কত টাকা ছিল আমরা তো জানি না। তাহলে ধরে নিলাম যে লেট দ্য অরিজিনাল প্রাইস অফ 1 মিটার। 1 মিটারের দাম কত জানি না, ধরে নিলাম x টাকা। তাহলে এখন আমরা এই জায়গাটায় বলতে পারি যে নাও দেখেন আমাদের যে প্রাইসটা একটু আগে পাইছিলাম সেটা হচ্ছে আমাদের কোনটা? কারেন্ট প্রাইস। তাহলে অরিজিনাল প্রাইস যদি x টাকায় হয় তাহলে সেই x টাকা থেকে কমে গেছে, x টাকার কত পার্সেন্ট কমছে? 20% বলেই তো দিছে। আর সেটা কমার কারণেই আমাদের বর্তমানে দামটা কত টাকা চলে আসছে? 40। এটাই হচ্ছে মূল জায়গা, যে অরিজিনাল দাম যদি x টাকা হয় তাহলে সেখান থেকে কমে গেছে কত? সেখান থেকে কমে গেছে আমাদের x এর 20%। তাহলে এখন দাম কত টাকা চলে আসছে? দাম হচ্ছে 40 টাকা। তাহলে 20% মানেই তো আমরা জানি যে 1/5 হয়, তার মানে এটা x/5 = 40। 5x থেকে x চলে গেলে তাহলে আমরা 4x/5 = বলতে পারি 40। অতএব তাহলে আমরা x এর মান 4 10 5 10 50। তাহলে x এর মান আমরা পাইছে 50। তাহলে কোশ্চেন তো দুটাই বের করতে বলছে। তাহলে এখন আমরা ফাইনালি বলে দেই যে ফাইনালি the original and the current price is respectively আগে হচ্ছে অরিজিনাল, তাহলে অরিজিনাল দাম হচ্ছে আমাদের কত টাকা? 50 টাকা। আর তারপরে হচ্ছে আমাদের কি ছিল? কারেন্ট প্রাইস হচ্ছে কত টাকা পাইছিলাম? 40 টাকা। অ্যান্সারে আর নতুন করে কোনো কিছু আমরা লিখবো না, শুধুমাত্র টাকাটার কথা লিখে দিব তাহলেই শেষ। 50 টাকা অ্যান্ড 40 টাকা, এই হচ্ছে আপনার অ্যান্সারটা। তাহলে আমরা এই ধরনের কোশ্চিন কিভাবে আমাদের সলভ করতে হয় সেই সলভের সলিউশনটা আমরা পেয়ে গেলাম। তাহলে 9 নাম্বার কোশ্চিন আশা করি আপনাদের ক্লিয়ার। চলে আসেন এবারে 10 নম্বরে। দেখি 10 নম্বর কোশ্চিনে তারা আমাদেরকে কি বলতেছে। ডিউ টু অ্যান ইনক্রিজ অফ 30% ইন দ্য প্রাইস অফ এক্স, 3x লেস আর অ্যাভেলেবল ফর 7.8 টাকা। ঠিক আছে। তাহলে এখন কোশ্চেনের কথা কি বলতেছে যে 30% হচ্ছে এগের দাম কমে গেছে, যার কারণে 7.8 টাকায় 3টা ডিম হচ্ছে আপনি কি পাচ্ছেন? কম পাচ্ছেন। যেহেতু দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেলে ডেফিনেটলি জিনিস আমরা কি পাবো? দাম বেড়ে গেলে আগের টাকা দিয়েই যদি কিনতে যান তাহলে জিনিস তো আর আগের মতন পাবেন না, কম পাবেন। তাহলে ওরাও বলতেছে যে আমার 3টা ডিম কিন্তু আমি হচ্ছে কি পাচ্ছি? কম পাচ্ছি। তাহলে এখন কোশ্চেনে চাওয়াটা কি? দ্য প্রেজেন্ট রেট অফ এক্স পার ডজন। পার ডজনের কিন্তু বের করতে বলছে। এখন পার ডজনের কত তা তো জানি না। তাহলে প্রেজেন্ট রেট আমাদের এই যে 3টা কমে গেছে, তাহলে 7.8 টাকার ওই যে আগের অঙ্কটার মতনই 7.8 টাকা 30% কমে যাওয়ার কারণেই তো আপনি 3টা ডিম কম পাচ্ছেন। তাহলে অ্যাট প্রেজেন্ট এই 3টার দাম কত আমরা একটু জানতে চাই। তাহলে আমরা একটু বলে দিই ফ্রম দ্য প্রবলেম, ছোট কোশ্চেন এটা। অ্যাট প্রেজেন্ট the price of 3x বর্তমানে তাহলে আমাদের 3টা ডিমের প্রাইস কত? প্রাইস অফ 3x, তাহলে 7.80 টাকারই কত পার্সেন্ট কমছে? 30%। তাহলে এটা 30% মানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে? ইন্টু 30 ডিভাইডেড বাই 100 ইন্টু 100। এই দশমিকটা উঠাই দিলাম, পরে 2 ঘরের জন্য 2টা শূন্য, পরে 30%, তাহলে তো এখানে আরো আমাদের শূন্য। তার মানে এই জায়গাটায় 0 0 0 0 তো কাটাকাটি করা যায়। তাহলে উপরে 78 গুণন 3 ডিভাইডেড বাই হচ্ছে আপনার কত? 100। তাহলে 78 গুণন 3 করলে কত চলে আসে? 234।
তাহলে 234 যদি আমাদের চলে আসে 234, তাহলে 100 দ্বারা ভাগ করা মানে 2 ঘর আগে দশমিক, তার মানে আমরা 2 পয়েন্ট কত বলতে পারি 34। তাহলে 2.34 হচ্ছে তিনটার দাম, কিন্তু আমাদের বের করতে হবে হচ্ছে বর্তমানে হচ্ছে কয়টার, 12টার দাম বের করতে বলছে। তাহলে এখন আমরা বলেই দিই এই জায়গাটাই যে ফাইনালি at present rate of x per dozen। তাহলে আমরা সরাসরি বলে দেই যে the present rate of x per dozen equal to, দেখেন 2.34 যেটা সেটা কয়টার দাম, তিনটার দাম। তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করলে আমরা কি একটার দাম পাবো না? ডেফিনেটলি তিনটা যা দাম হয় তাকে 3 দ্বারা ভাগ করলাম, একটার দাম চলে আসছে। সেই একটার দাম থেকে আমার 12টার দাম দরকার, তাহলে ইন্টু 12। তাহলে 3 দ্বারা 12কে ভাগ করলে কত চলে আসতেছে 4, আর 4 আর 2.34 যদি আমরা গুণন করে দেই তাহলে 9.36 টাকা চলে আসে। তাহলে 10 নম্বর কোশ্চেনের উত্তর আমরা পেয়ে গেছি 9.36 টাকা। তাহলে আমরা এখানে অ্যান্সার বলে দিব যে অ্যান্সার 9.36 টাকা হচ্ছে আমাদের এই 12টার দাম। ছোট কোশ্চেন ছিল, এখানে তেমন কোনো ঝুট ঝামেলা কোনো কিছুই ছিল না। তাহলে আশা করি 10 নম্বরের কোশ্চেনের কাজ কমপ্লিট। আসেন আমরা একটু 11-র দিকে আগানোর চেষ্টা করি, দেখি 11 নম্বর কোশ্চেনে তারা আমাদেরকে কি বলতেছে। নাম্বার 11-এ বলতেছে স্কোর 30% মার্কস অ্যান্ড ফেইল বাই 15%, বি স্কোর 40% মার্কস অ্যান্ড অবটেইন 35 মার্কস মোর। তাহলে এ 30% মার্কস পাইছে, তারপরেও সে 15 নাম্বারের জন্য ফেল করছে। তার মানে 30%-এর পরে যদি 15 নাম্বার পাইতো তাহলে সে পাস করতো। আবার বি হচ্ছে আপনার 40% মার্কস পাইছে এবং 35 মার্কস বেশি পাইছে আপনার পাস করার চাইতে। তার মানে কি, বি এর 40% করে যে নাম্বারটা পাইছে সেই নাম্বারটা থেকে যদি আপনি এখানে 35 নাম্বার বাদ দিয়ে দেন তাহলে কি আসবে 5 নাম্বার। তাহলে একজন কম পাইছে পাস থেকে, আরেকজন পাস করা থেকে বেশি পাইছে। তাহলে যে কম পাইছে তাহলে তাকে ওই নাম্বারটা দিয়ে দিলে 5 নাম্বার হয়, আর যে বেশি পাইছে তাহলে সেই বেশি নাম্বারটা বাদ দিলেও কোন নাম্বার চলে আসে, 5 নাম্বারটা। ওকে, তাহলে এখন কোশ্চেন বলছে দ্য পাস পার্সেন্টেজ ইজ হোয়াট, তার মানে আপনার পাসের পার্সেন্টেজটা কত চলে আসবে, এইটা হচ্ছে এখন কোশ্চেন। তাহলে এখন টোটাল মার্কস কত সেটা কি আপনি জানেন? না। তাহলে টোটাল মার্কস কত এটা তো আমরা জানি না। তাহলে এখন আমরা ধরে নেই যে লেট the total marks equal to কত ধরলাম x। এখন 5 নাম্বারকে ভিত্তি করে আমরা কি বলতে পারি, বেসড অন দ্য পাস মার্কস, এই জায়গাটাই অনেকে কিন্তু কি করে, অনেকে লেখে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। কোনটা লেখে দেখেন, যে বেস অন দ্য পাস মার্ক, তাহলে পাস মার্ককে ভিত্তি করে আমরা বলতে পারি যে একজন এ নামের ব্যক্তি সে এক্স এর কত পাইছে, 30% নাম্বার পাওয়ার পরও সে 15 নাম্বারের জন্য ফেল করছে, তার মানে +15 দিলে তার কি হবে, তার এটা 5 নাম্বার চলে আসবে। আর আরেকজন এই টোটাল নাম্বারের মধ্যে 40% নাম্বার পাইছিল, ওই যে বির স্কোর 40% ছিল, সেটা নাকি 5 নাম্বারের থেকে 35 নাম্বার বেশি ছিল, তাহলে এখান থেকে 35 বাদ দিলে এটা 5 নাম্বার হয়। তাহলে এটাও 5 নাম্বার, এটাও 5 নাম্বার, তাহলে ডেফিনেটলি আমরা কি বলতে পারি, আমরা এই দুটাকে ইকুয়াল বলতে পারি। এখন অনেকে এটার উপরে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লেখেন। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই জায়গাটা আসলে পারফেক্ট না। এখন কোশ্চেন হচ্ছে কেন পারফেক্ট না, কারণ আপনাকে কি কোশ্চেন কোথাও বলছে যে 15 নাম্বার যোগ করেন বা 35 নাম্বার বাদ দেন না। তাহলে আপনি 15 যোগ এবং 35 যে বিয়োগ করতেছেন সেটা কিসের উপরে ভিত্তি করে আপনি করতেছেন, সেইটা তো আপনি ভিত্তি করতেছেন 5 নাম্বারের উপরে ভিত্তি করে। তাহলে কোশ্চেনের 5 নাম্বার কত সেটা কি কোশ্চেন বলছে কোথাও? না। তার মানে এই জায়গাটায় অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন না, আপনাকে লিখতে হবে কিসের উপরে ভিত্তি করে সমীকরণটা আপনি সাজাইছেন, বেসড অন দ্য 5 নাম্বার। তাহলে যে টিচার আপনার এই খাতাটা রিডার, সে কি করতে পারবে, সেই স্মুথলি বলতে পারবে বা বুঝতে পারবে যে ও আচ্ছা আপনি তাহলে পরের লাইনটা এই কথাটার উপরে ভিত্তি করে সাজাচ্ছেন, তাহলে কাজটা একটু সহজ হয়ে যায়। তাহলে এটাকেই যদি এখন আমরা কি করতে চাই, আমরা যদি ক্যালকুলেশন তাহলে করতে চাই, তাহলে আমরা এখান থেকে
এই 35কে এই পাশে নিয়ে চলে আসি আর এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে ওইদিকে কাটাকাটি করলে আমরা কত লিখতে পারি 4x ডিভাইডেড বাই 10 মাইনাস হচ্ছে এখান থেকে 3x ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 35 আর 15 30 40 আর 10 হচ্ছে কত 50 চলে আসে, লেখাই যায়। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি 4x থেকে 3x বাদ দিলে তো আমরা বলতেই পারি x ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 50। তার মানে x এর মান আমরা সুন্দর করে 50 আর 10 গুণন করলে কত লিখতে 500। তার মানে আমরা একটা জিনিস পেয়ে গেছি যে আমাদের টোটাল নাম্বারটা হচ্ছে 500। তাহলে এবারে আপনার দরকার 5 নাম্বার, তারপরে তো পাশের পার্সেন্টেজ করবেন। তাহলে এখন আমরা বলে দেই সো দা পাস মার্কস হচ্ছে কত, আপনি যে কোনো একটাকে ভিত্তি করতে পারেন, প্রথমটাকেও ভিত্তি করতে পারেন, আপনি পরেরটাকেও কি করতে পারেন ভিত্তি করতে পারেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। তাহলে আমি যদি প্রথমটাকে ভিত্তি করি যে এক্স এর কত 30%-এর সঙ্গেও আমাদের আরো দরকার 15 নাম্বার, তাহলে এক্স এর 30%, এক্স মানে হচ্ছে কত 500, তাহলে 500 30% করার পরও দরকার হচ্ছে 15। তাহলে 0 0 0 0 আমি কাটাকাটি করে দিলাম, তাহলে 30 আর 5 3 5 15 150 আর এইদিকে 15, তার মানে আপনার 165 হচ্ছে 5 নাম্বার। কোশ্চেন কি আপনাকে 5 নাম্বার বলছে? না, কোশ্চেন আপনাকে বলছে দা পাসের পার্সেন্টেজ। তাহলে এই পাস করার পার্সেন্টেজটা কত সেটাই আপনাকে এখন বের করতে বলছে। তাহলে আমরা এখানে বলে দিই যে ফাইনালি দা পাস পার্সেন্ট ইকুয়াল টু টোটাল নাম্বার হচ্ছে আপনার কত ছিল 500, তার মধ্যে পাস করার নাম্বার হচ্ছে 165, এইটারই পার্সেন্টেজ মানে গুণন 100। তাহলে কাটাকাটি করলাম 0 0, 5 দ্বারা 165কে ভাগ করলে তাহলে কত চলে আসতেছে আমাদের 33%। তার মানে আমরা অ্যান্সার দিতে পারি এবারে যে অ্যান্সার হচ্ছে আপনার 33% 5 নাম্বার। আমরা অ্যাজ ইউজুয়ালি ছোটবেলা থেকে সবাই জানি যে 100-এর মধ্যে পরীক্ষা হইলে 5 নাম্বার হচ্ছে কত ছিল, ছোটবেলা থেকে আমরা জানি যে 33 পাইলেই হচ্ছে পাস করা যায়। জাস্ট সেটাই এখন চলে আসছে, আপনাকে অঙ্কটা করে বের করতে হলো, এই হচ্ছে বিষয়টা। তাহলে আশা করি 11 নম্বরের কাহিনী কমপ্লিট। 11 নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো টেনশন থাকার কথা নয়, 11 নাম্বারটা আমরা ইনশাল্লাহ পারবো। আচ্ছা, 12 নম্বরের ব্যাপারেও কথা, কিছু কোশ্চেন আমরা ডেফিনেটলি আপনাদেরকে আগে থেকে বলে আসতেছিলাম যে কোশ্চেনগুলো হচ্ছে আমরা সেগমেন্ট 1-এ আপনাদের সঙ্গে আলোচনা করব, যে কোশ্চেনের উপরে ভিত্তি করে আমরা পরবর্তীতে সেগমেন্ট 2-এর কোশ্চেনগুলো করে দিছি, যে কোশ্চেনগুলোর ওখানে সলিউশন করেই দেওয়া আছে, আপনি শীট থেকে এইটার অ্যান্সারগুলো দেখে নিতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু সেগমেন্ট 3-তে কিছু স্টুডেন্ট কোশ্চেনের মধ্যে আমরা কিছু কোশ্চেন আবারও সেগমেন্ট 1 থেকে এই জায়গাটায় তুলে দিব আপনাদের জন্য। কি কারণে? ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো আপনাকে ওঠাই দিব। কারণ হচ্ছে একটাই যে আপনি আরেকজনের ম্যাথটা দেখে যখন আপনি নিজে বুঝতে পারেন তখন আপনাদের এই বোধগম্যটা তৈরি হয় না অনেকে যে আপনি নিজে হইলে পারবেন কিনা। দেখে ভালোই লাগে, আরেকজনের গাড়ি চালানো দেখে মনে হয় আরে কোনো ব্যাপারে না, গাড়িতে বসতেছে স্টিয়ারিং ডানে বামে ঘুরাচ্ছে, বাহ গাড়ি তো সুন্দর চলতেছে। কিন্তু এই গাড়ির স্টিয়ারিংয়ে এখন আপনি বসেন, ড্রাইভিং সিটে আপনি বসেন, স্টিয়ারিংটা এখন আপনি ডানে বামে মুভ করেন, দেখবেন যে আপনি ব্যালেন্স করতে পারবেন না ইনিশিয়ালি। কেন? কারণ আপনার কাছে দেখে যতটা সহজ মনে হচ্ছে, নিজে বসার পরে দেখবেন যে গাড়ি হয় আইল্যান্ডের উপরে উঠাই দিচ্ছেন অথবা অ্যাক্সিডেন্ট করতেছেন, কোনো জায়গায় যায় লাগাই দিচ্ছেন, ঠিক আছে, এরকম হইতেই পারে, খুব স্বাভাবিক। তাহলে এখন এই কারণে ওই ম্যাথগুলো যেগুলো একটু ইম্পর্টেন্ট আছে, যেমন একটু আগে একটা ম্যাথ ছেড়ে দিয়ে আসছি যে আপনাদের ওই যে সেভিংস বেড়ে গেছে কত পার্সেন্ট, এইরকম ওই রকম আরেকটা ম্যাথ, এই ম্যাথটাও আপনাদেরকে করানো আছে। এখন এই ম্যাথটাও আমি ছেড়ে দিব আপনাদের জন্য, আপনারা এই ম্যাথটা এখন আবারও পজ করবেন, ঠিক আছে? পজ করে কি করবেন, আপনারা নিজের মতন করে এই ম্যাথটা আবার করার চেষ্টা করবেন যে হ্যাঁ দেখি তো এইবারে এই ম্যাথটা আমি পারি কিনা। যেহেতু স্যার এই ম্যাথটা করেই দিছে সেগমেন্ট 1-এ, সেগমেন্ট 3-তে আরেকবার এটা দিছে আমাদের জন্য, দেখি এবারে আমি নিজে নিজে পারি কিনা। এখন আপনি এই ম্যাথটা নিজে নিজে একবার করবেন পজ করে, অন্য সময় না। এরকম করে না যে এখন ভিডিওটা একটু আমি টেনে নেই আর দুইটা ম্যাথ দিয়ে দিছে, দুইটা ম্যাথ পরে দেখবো না, পরে না, ক্লাস দেখতেছেন এখন, এখনই আপনি করেন। এখনই করে যদি না বুঝেন দেন হচ্ছে আপনি খাতাটা চেক করেন যে হ্যাঁ আপনার সেগমেন্ট 1 যে টিচার্স ওয়ার্ক আমরা ক্লাসে করাইছিলাম সেখান থেকে আপনি কি আদৌ বুঝতে পারছেন কিনা, এইবারে ওই খাতাটায় আপনি চলে যান, ওখান থেকে তখন ম্যাচ করেন, তার আগে না। ওকে, তাহলে এটাও আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকলো, কারণ এটাও আপনাদের পরিচিত কোশ্চেন সেগমেন্ট 1-এ করানো আছে। ঠিক, আমরা এইবারে চলে যাব
পরেরটাতে দেখি কত নাম্বার, কোশ্চেন নাম্বার হচ্ছে 13। এই কোশ্চেনটাও আপনাদেরকে আমি করাবো না। এখন কোশ্চেন হচ্ছে কেন করাবেন না স্যার, এই যে শুধু শুধু ছেড়ে দিচ্ছেন আমাদেরকে, তাহলে কেন? আপনার সেশনটাই তো হচ্ছে আপনি করে দিবেন, আমরা হচ্ছে আপনার করাগুলো দেখব। হ্যাঁ ডেফিনেটলি আমি করে দিব, আপনারা দেখবেন কোন কোশ্চেন। এটা একটা কোশ্চেন কিন্তু এখানে, যে কোন কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো আমি আগে করে দেই নাই, ঠিক আছে, যে কোশ্চেনগুলো আমরা ক্লাসে আগে করে দেই নাই, আপনাদেরকে ধারণা দেওয়া ছিল, সেই কোশ্চেনগুলো যেগুলো আসতেছে নতুন নতুন, আমি সবগুলো কোশ্চেনে আপনাদের জন্য করে দিছি, ঠিক আছে। কিন্তু যে কোশ্চেনগুলো আমি করাইছি, তাহলে এইবারে তো আমারও একটা দায়িত্ব আপনাদের কাছ থেকে নেওয়ার। আপনারা যেমন শুরুতে আমাদের কাছ থেকে নিছেন, এইবারে আমাদের দায়িত্ব আপনাদের কাছ থেকে নেওয়ার। দেখেন কোশ্চেনে কি বলছে, এ ম্যান ওয়ার্কস ফর সার্টেন আওয়ার্স, কিছু ঘন্টা সে কাজ করে, ইফ হি আওয়ারলি পেমেন্ট ইনক্রিজ বাই 20%, যদি তার প্রতি ঘন্টার পেমেন্ট 20% করে বেড়ে যায়, হোয়াট পার্সেন্ট অফ ওয়ার্কিং আওয়ার হি মে রিডিউস, তাহলে সে অবশ্যই কত ঘন্টা কমাবে, সো দ্য টোটাল ইনকাম রিমেইন আনচেঞ্জ, যেন তার টোটাল ইনকামটা কি থাকে, সেম থাকে। দেখেন এইরকম অঙ্ক এমসিকিউ রিটেনে আমরা করছি যে চিনির দাম 25% বেড়ে গেছে, চিনির ব্যবহার কত পার্সেন্ট কমাইতে হবে, এইটা এমসিকিউতে কোশ্চেন, রিটেনে আমি আর করাইছি। রিটেনে আরেকটা কোশ্চেনও করানো আছে যে যদি ঘন্টার মজুরি 25% বেড়ে যায়, তাহলে ঘন্টা কত পার্সেন্ট কমাবেন যেন উইকলি ওয়েজের কোনো পরিবর্তন না হয়। 1 নাম্বার আপনার যে সেগমেন্টটা ছিল সেখানে কিন্তু ছিল। তাহলে এখন এই ধাঁচের এই কোশ্চেন 25-এর জায়গায় শুধু বলছে কত 20, তাহলে কেন আমি করে দিব বলেন? এই ম্যাথটাও ডেফিনেটলি আপনাদের কাজ, এবং আপনারা জানেন যে 20% যদি বেড়ে যায় তাহলে কমাইতে হয় কত, 16.67%, অথবা 16 সমস্ত 2/3% আপনার কি হয়ে যাবে, কমে যাবে। এইটা আপনারা এমসিকিউতে সবাই জানেন, আপনাদেরকে করাইছিলাম 100p ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস পি, এরকম একটা ট্রিক্স দিয়ে, এবং সেটার পরে রিটেনের ক্লাসেও কিন্তু এটা রিটেনটাও করে দেখাইছি। দ্যাটস ওয়াই তাহলে এইবারে ডেফিনেটলি আপনাদের দায়িত্ব এই ম্যাথগুলো একটু কি করা, এই ম্যাথগুলো আপনাদের বাসায় একবার একটু ট্রাই করা। যারা একেবারে নিউ কামার তাদের জ্ঞাতার্থে আরেকবার একটু জানানো হোক বিষয়টা, সেটা হচ্ছে যে এই ক্লাসগুলো মূলত হচ্ছে কাদের জন্য, যারা অলরেডি আমাদের সঙ্গে কানেক্টেড আছেন, যারা সেগমেন্ট 1 ক্লাসে করছেন, তাদের জন্য হচ্ছে এই ক্লাসটা মূলত সেগমেন্ট 3। কেন? কারণ এখানে আপনারা দেখতেছেন যে কিছু কোশ্চেন আমি হোমওয়ার্ক হিসেবে ছেড়ে দিচ্ছি। কেন? কারণ এইটা যারা সেগমেন্ট 1-এর ক্লাসটা করছে তাদের জন্য করাটা সহজ, এই জন্যে তাদের জন্য করে দিচ্ছি, কিন্তু অন্যান্য ম্যাথগুলো কিন্তু আমি নিজেই করে দিচ্ছি, তাই না? ওকে, তাহলে 12-13 এইটা আপনাদের বাসার কাজ থাকবে, এটা আপনারা বাসায় করে ফেলবেন। ওকে, তাহলে চলেন আমরা একটু 14-র দিকে আগানোর চেষ্টা করি, দেখি 14-তে তারা কি বলতেছে। 14-তে বলতেছে যে আবিরস মান্থলি স্যালারি ইজ ইকুয়াল টু 30% অফ জহিরস মান্থলি স্যালারি অর 20% অফ সোহেলস মান্থলি স্যালারি। আবিরের মান্থলি স্যালারি হচ্ছে জহিরের 30%, জহিরের স্যালারি 30%, অথবা সোহেলের স্যালারির হচ্ছে 20%, দুটাই হয়। সোহেলের স্যালারি 20% করলেও যা আসবে, আবার জহিরের স্যালারি 30% করলেও তাই আসবে। পরে বলতেছে যে ইফ দ্য সাম অফ সোহেলস অ্যান্ড জহিরস ইনকাম ইজ 50,000 টাকা, যদি আমাদের সোহেল এবং জহির দুইজনের ইনকাম মিলে 50,000 টাকা হয়, তাহলে হোয়াট ইজ দ্য মান্থলি স্যালারি অফ আবির, তাহলে আবিরের মান্থলি স্যালারিটা কত আসবে। তাহলে প্রথম কোশ্চেন, আবিরের মান্থলি স্যালারি, জহিরের মান্থলি স্যালারি, সোহেলের মান্থলি স্যালারি কারোটাই আমরা জানি না, আমরা একটা একটা করে একটু ধরে নিচ্ছি যে লেট আবিরস মান্থলি স্যালারি, আবিরস মান্থলি স্যালারি, আবিরের মান্থলি স্যালারি কত টাকা, এ টাকা। তারপরে আবিরের পরে এখানে কে ছিল, জহির, জহিরস মান্থলি স্যালারি আমরা যে টাকা ধরে নিলাম, অ্যান্ড সোহেল সোহেলস মান্থলি স্যালারি, সোহেলের মান্থলি স্যালারি কত আমরা এটাও জানি না, আমরা সোহেলেরটা হচ্ছে এইচ ধরে নিলাম। এস কেন ধরলাম না সোহেলেরটা, কারণ আবিরের এ, জহিরের জেড, তাহলে সোহেলের এস, এই এস যাইতে যাইতে একটা সময় যায় এই এস আপনাদের কি হয়ে যায়, 5 হয়ে যায়, এটা একটা
সব থেকে ভাইটাল একটা জায়গা, যে ভেরিয়েবল আপনি এস ধরলে দেখবেন একটা সময় যায় এস কি হয়ে গেছে 5 হয়ে গেছে, আপনি টেরই পাচ্ছেন না, তখন অঙ্ক করা বাদ দিয়ে খুঁজতে হবে যে কোথায় আমি এই এস কে 5 বানাই ফেললাম। ঠিক আছে, এই কারণে আমরা সোহেলেরটাকে এস ধরলাম। তাহলে এখন কোশ্চেনের প্রথম তথ্য অনুযায়ী ওদের কথা হচ্ছে যে জহিরে 30% করলে আবিরেরটা আসবে। তাহলে আমরা ফার্স্টলি লিখি, ফার্স্টলি আবিরেরটা এ, সেটাই হচ্ছে 30% অফ জহির। তার মানে জহিরের হিসাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে জেড ইকুয়াল টু আমাদের কি চলে আসবে 10a বাই হচ্ছে 3। ঠিক আছে, তাহলে জেড ইকুয়াল টু 10a ডিভাইডেড বাই 3 এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। সেম অ্যাজ তাহলে আমরা সেকেন্ডলিতে একটু যাই। সেকেন্ডলি সোহেলের 20%, সোহেলের 20% হচ্ছে আবিরের স্যালারি, আবিরের স্যালারি, তাহলে সোহেলেরটা হচ্ছে আমাদের কত ধরছিলাম এস, তাহলে 20% অফ এইচ, তাহলে 1/5। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব এইচ ইকুয়াল টু তাহলে আপনার 5 অফ এ, 2 নাম্বার সমীকরণ। আমরা দুইটা জায়গায় কনভার্সন করে ফেলছি, সোহেলেরটা আর হচ্ছে আবিরেরটা আমাদের কনভার্ট করা শেষ। তাহলে এখন কোশ্চেনের তথ্য অনুযায়ী এবারে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই জহিরের স্যালারি আর সোহেলের স্যালারি দুইজনেরটা মিলে কত বলছিল 50,000 টাকা, এই দুইজনেরটাই নাকি 50,000। তাহলে এখানে আমরা মানগুলো একটু বসাই দিতে পারি 1 and 2 থেকে। জেড ইকুয়াল টু আমরা কত পাইছি 10a বাই 3, আর এইচ ইকুয়াল টু কত পাইছেন 5a, এটাই ইকুয়াল টু তাহলে 50,000 টাকা বলতে পারি। তাহলে দেখেন সবগুলো ভেরিয়েবল চলে আসছে এতে। এ মানে কি ছিল আবিরের মান্থলি স্যালারি, কোশ্চেন তো এটাই বের করতে বলছিল, তাহলে মনে হয় আমাদের কাজটা অনেকটাই কমপ্লিট। তাহলে 3 এলসিএম করলে এখানে চলে আসতেছে তাহলে 3 5 15 আর 10 হচ্ছে 25, তাহলে এই 25-এর মানটা 3 এই পাশে চলে আসলো, তাহলে 50,000 ইন্টু হচ্ছে কি আসবে 3, 25 দ্বারা ভাগ করলেন 25 দোকানে 50 2000, তাহলে 3 দোকানে 6000, তাহলে এর মান চলে আসছে কত 6000। তাহলে এটাই তো কোশ্চেনের তথ্য অনুযায়ী কি ছিল, এটাই তো কোশ্চেনের তথ্য অনুযায়ী ছিল আবিলের আপনার মান্থলি স্যালারি। তাহলে আমরা ফাইনালি বলে দেই যে ফাইনালি আবির মান্থলি স্যালারি ইকুয়াল টু হচ্ছে কত টাকা 6,000 টাকা। অ্যান্সারে আমরা শুধু 6,000 টাকা লিখবো, তাহলে আমাদের কাজ কমপ্লিট। 6,000 টাকা। ওকে, তাহলে এই যে তিনজনের ব্যাপারে যে তথ্যগুলো আমরা পাইছিলাম সেটা থেকে আমরা তাহলে মূল ডাটাতে চলে গেলাম যে হ্যাঁ আমাদের তাহলে অ্যান্সারটা কত চলে আসবে। তাহলে আশা করি এই কোশ্চেনের কাহিনীগুলো কমপ্লিট, অর্থাৎ আপনারা লেখার প্যাটার্নগুলো মোটামুটিভাবে বুঝে যাচ্ছেন যে এই লেখার প্যাটার্নগুলো কিভাবে আসবে, কিভাবে আমরা সলভ করব এই লেখাগুলো, এবং এই কথাগুলো থেকে যে কিভাবে এই যে কাজগুলো আসতেছে এই কথাগুলো মূলত হচ্ছে আপনারা কি করার চেষ্টা করবেন, আপনারা বাসায় ধীরে ধীরে এগুলোকেই শুধু দেখে না আপনারা নিজেরা আরেকবার একটু ট্রাই করার চেষ্টা করবেন, তাহলে এগুলো ধীরে ধীরে আপনাদের গ্রিপে চলে আসবে আশা করি। ওকে, তাহলে আমাদের 14 নম্বরের কাজ কমপ্লিট। চলেন আমরা এবারে একটু চলে যাওয়ার চেষ্টা করি আমাদের পরের কোশ্চেনের দিকে। আমরা পরের কোশ্চেনটা আবারও অ্যাজ ইউজুয়ালি কোশ্চেনের কথাগুলো আগে বোঝার চেষ্টা করব, তারপরে হচ্ছে এই কোশ্চেনগুলো আমরা ধীরে সুস্থে লেখার চেষ্টা করব। চলে যাচ্ছি তাহলে পরের কোশ্চেনে, নাম্বার 15। কি বলতেছে, ইন 2017 দ্য নাম্বার অফ প্রোডাক্ট দ্যাট এ কোম্পানি সোল্ড টু রিটেইলার্স ডিক্রিজ বাই 20%। 17 সালে আপনার একটা কোম্পানির যে প্রোডাক্টগুলো ছিল সেটা নাকি বিক্রি করার সময় রিটেইলে 20% আমরা কি করছি কমাইছি, ওয়াইল দ্য প্রাইস পার ইউনিট ইনক্রিজ বাই 20%। ঠিক আছে, যখন এটার পার প্রাইস বেড়ে গেছিলো 20% ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার, গত বছরে আপনার দাম যা ছিল পার প্রাইস সেটার পার প্রাইস আপনার বেড়ে গেছে হচ্ছে কত 20% দাম বেড়ে গেছে। পরে বলতেছে যে কোম্পানিজ revenue from the sales of the product in 2017 was 6 lakh taka. Find the difference between the sales revenue of the
ফাইনালি তাহলে বলতেছে যে ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলস রেভিনিউ অফ দ্য ইয়ার 2017 অ্যান্ড 2016, অর্থাৎ 2017 সাল এবং 2016 সালের মধ্যে তাহলে আপনার সেলসের রেভিনিউর মধ্যে পার্থক্যটা কত, এই 2 সালের পার্থক্যটা কত সেটাই আপনাকে তারা এখন বের করতে বলতেছে। তাহলে একটা তো আমরা জানি যে 17 সালের হচ্ছে কত ছিল 6 লাখ, কিন্তু 16 সালের কত ছিল সেটাই তো আমরা জানি না, তাই না? তাহলে সেই 16 সালে আমাদের এখন দুইটা জিনিস ধরে নেওয়া দরকার। চলেন তাহলে 16 সালের পার ইউনিট আর কোয়ান্টিটি কয়টা করে আছে আমরা তো জানি না, তাহলে আমরা একটু ধরে নেই যে লেট অ্যাট 2016 সালের দ্য পার প্রাইস কত, কোয়ান্টিটি কত, দুইটা ধরলেই তো আমরা টোটাল সেলসটা বের করতে পারবো, তাই না? তাহলে প্রথমে হচ্ছে আগে আমরা পার প্রাইস নিয়ে একটু চিন্তা করি যে পার প্রাইস কত আমরা জানি না। লেট দ্য পার প্রাইস কত আমরা জানি না, পার প্রাইস ধরে নিলাম 10x অ্যান্ড দ্য কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ কতটা আমরা তাও জানি না, ধরে নিলাম হচ্ছে 10y। তাহলে পার প্রাইস আমরা ধরে নিলাম 10x আর পার কোয়ান্টিটি তো বলা হয় না, কোয়ান্টিটি শুধু বলতে হয়, কোয়ান্টিটি হচ্ছে 10y। তাহলে টোটাল রেভিনিউ আমাদের কত চলে আসবে আমরা একটু জানতে চাই। সো দ্য টোটাল রেভিনিউ পার প্রাইজের সঙ্গে কোয়ান্টিটি যদি গুণন করে দেওয়া হয় তাহলে টোটাল রেভিনিউ আমরা পেয়ে গেলাম 100xy। এইটা কিসের রেভিনিউ? এটা 2016 সালের হচ্ছে আমরা রেভিনিউটা পেয়ে গেছি। এবার 17 সালে যখন যাবেন তাহলে 17 সালে পার প্রাইস ওরা বলছিল কি হয়ে যাবে, এই যে পার প্রাইস 20% করে বাড়বে। আবার এইদিকে কোয়ান্টিটি আপনার কি হয়ে গেছে, তারা বলে দিছে কোম্পানি সোল্ড বিক্রি করছে রিটেলের কাছে 20% হচ্ছে ডিসকাউন্টে, 20% কমে গেছে, 20% ডিক্রিজ হয়ে গেছে মূলত। তাহলে এখন আমরা বলতে পারি যে পার প্রাইস আপনাদের কি চলে আসবে 2017 সালে। তাহলে এবারে আমরা 17তে যাব যে নাও অ্যাট 2017 দা পার প্রাইস। এখানে আর আলাদা করে লিখলাম না ওই কথাগুলো যে অ্যাট আপনার কত 20% ইনক্রিজ, ওই কথাটা আর লিখলাম না যেহেতু এখানে 17 সাল বলাই আছে। তাহলে 16 সালে আমাদের পার প্রাইস কত ছিল 10x, তাহলে ডেফিনেটলি 17 সালে যদি 20% বেড়ে যায় তাহলে কত আসবে 120%। তাহলে 120% করলে 0 0 কাটাকাটি করলে কত আসবে 12x অ্যান্ড দ্য কোয়ান্টিটি আমাদের আগে কত ছিল, কোয়ান্টিটি আগের বছরে ছিল 10y, এই বছরে কি 10y হবে না, ওই যে 20% ডিক্রিজ হয়ে গেছে, তাহলে 20% কমে গেলে থাকবে কত 80%, তার মানে 8y। তাহলে 17 সালের হচ্ছে আপনার কি দরকার, আমাদের টোটাল রেভিনিউটা দরকার। সো অ্যাট 2017 দ্য টোটাল রেভিনিউ ইকুয়াল টু এইদিকে 12x আর এইদিকে 8y, 8 12 96, তাহলে 96xy পাইলাম। তাহলে এটা কি জিনিস, এটা হচ্ছে 17 সালের আমাদের হিসাবে টোটাল রেভিনিউ। আর ওরা বলতেছে যে এটা মানেই হচ্ছে আমাদের কত, এটা মানেই হচ্ছে আমাদের 6000 টাকা। আচ্ছা যাই হোক, আমাদের ওই হিসাবটা চিন্তা পরে বাদ দিয়ে দিই, এখন আমরা আগে ডিফারেন্স করি, কারণ তারা তো টোটাল রেভিনিউ এর ডিফারেন্স জানতে চাইছিল যে সেলস রেভিনিউ অফ ডিফারেন্স বিটুইন দ্য সেলস রেভিনিউ অফ দ্য ইয়ার 2017 অ্যান্ড 2016। তাহলে আমরা একটু এখানে লিখে দেই যে সো the difference between the sales revenue of the years of the year 2017 and 2016। তাহলে দেখেন 2016 সালে আমাদের টোটাল রেভিনিউ কত ছিল 100xy, আর 17 সালে হচ্ছে কত ছিল 96xy।
তার মানে কত পাইছেন 4xy হচ্ছে ডিফারেন্স। এই 4xy এর মান বের করতে পারলেই আমাদের কাজ কমপ্লিট। তাহলে এটাই হচ্ছে আমরা তাহলে বলতে পারবো 17 এবং 16 সালের আপনার টোটাল সেলসের মধ্যে পার্থক্যটা। তাহলে আমরা এখানে বলে দিই এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনের তথ্য অনুযায়ী এই যে আমরা 96xy যেটা পাইছিলাম এটা কত সালের ছিল 17 সালের, আর সেটাকেই কোশ্চেন বলতেছিল কত, সেটাকেই কোশ্চেন বলতেছিল আপনার 6 লক্ষ টাকা, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 96xy ইকুয়াল টুই হচ্ছে 6 লাখ টাকা। অতএব xy এর মান তাহলে বলতে পারি 6 লাখ ডিভাইডেড বাই 96। তাহলে আমাদের দরকার 4xy এর মান, তাহলে 4xy এর মান ইন্টু 4 তাহলে চলে আসবে, তাহলে 6 লাখ ইন্টু 4 ডিভাইডেড বাই হচ্ছে 96। ঠিক আছে, এটাই। তাহলে এই লাস্ট ক্যালকুলেশনটা 4xy কোথায় থেকে আসলো, এই যে 96 আর এই যে 100xy এই দুইটার মধ্যে মূল পার্থক্যটাই আপনার চলে আসছে হচ্ছে আপনার 4xy, আর সেটাই ক্যালকুলেশন এখানে করলে আপনার কত চলে আসবে 25,000 টাকা। তার মানে আমরা অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সার হচ্ছে 25,000 টাকা। দুইটা টাকা বের করে বড় বড় অ্যামাউন্ট বের করে বিয়োগ করার চাইতে এই যে ছোট ছোট 100xy আর 96xy পার্থক্য তো এখানে আমরা টের পাচ্ছি 4xy, তাহলে 4xy এর মানটা বের করতে পারলেই কাজ শেষ। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। নিচে আমি আর লিখলাম না, এই জায়গাটায় জায়গা পাচ্ছি না, যে ফাইনালি দ্য রিকোয়ার্ড ডিফারেন্স ইকুয়াল টু 25,000 টাকা, অ্যান্সার 25,000 টাকা। তাহলে কমপ্লিট আমাদের 15 নাম্বারটার কাজ। তাহলে আশা করি 15 নাম্বারটার গল্প ক্লিয়ার, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকার কথা নয় ইনশাল্লাহ। তাহলে আমরা একটু 16 নাম্বারটার দিকে একটু আগাই, চলেন দেখি 16 নাম্বার কোশ্চেনে তারা কি বলতেছে। কোশ্চেনে বলতেছে এ সেলসম্যান আর্ন 400 টাকা অ্যাজ কমিশন ডিউরিং এ নর্মাল 40 আওয়ার্স উইক। 40 ঘন্টার জন্য নর্মালি আপনি যদি কাজ করেন তাহলে আপনার কমিশন আসবে 400 টাকা। পরে বলতেছে ডিউরিং এ স্পেশাল সেল দিস কমিশন ইজ ইনক্রিজ বাই 25%। যদি স্পেশাল সেল হয় তাহলে কমিশন আগে যেখানে 400 টাকা করে আসতো সেটা এখন 25% করে বাড়বে। এখন বলতেছে যে ফাইন্ড হিজ কমিশন ইফ হি ওয়ার্কস 60 আওয়ার্স পার উইক ডিউরিং দ্য সেলস। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা, 60 আওয়ার্স পার উইক যেটা বলা হইল, সরি এই পর্যন্ত একটু কেটে দিব, এরপর থেকে হচ্ছে একটু নেওয়ার চেষ্টা করব। তাহলে ফাইনালি কি জানতে চাচ্ছে আমাদের কাছ থেকে, তারা বলতেছে যে ফাইন্ড হিজ কমিশন ইফ হি ওয়ার্কস 60 আওয়ার্স পার উইক ডিউরিং দ্য সেল। তাহলে আমাদের কমিশনটা বের করতে বলছে কার, যদি প্রত্যেক সপ্তাহে 60 ঘন্টা করে কাজ করা হয় তাহলে আপনার এই জায়গাটায় কমিশনটা কত আসবে। তাহলে এখন প্রথম কথা হচ্ছে আমরা কমিশন নর্মালি 1 ঘন্টার জন্য কত টাকা করে পাবো সেটা আগে একটু দেখি, যে 40 ঘন্টার জন্য তো পাওয়া যায় 400 টাকা, তাহলে 1 ঘন্টার জন্য আপনি কত টাকা পাবেন এটা একটু দরকার না। কমিশন ফর নর্মাল 1 আওয়ার ফ্রম দ্য প্রবলেম the commission for 1 hour আমরা ব্র্যাকেটে দিয়ে দিলাম যে এই 1 আওয়ারটা কার জন্য, নর্মাল উইকের জন্য, ঠিক আছে, বা নর্মাল আওয়ারের জন্য, যেভাবেই বলেন না কেন, ঠিক আছে। কমিশন ফর নর্মাল 1 আওয়ার ইকুয়াল টু 400 টাকা ডিভাইডেড বাই 40 ঘন্টা। তার মানে আমরা নর্মালি 1 ঘন্টা যদি আমরা কাজ করি তাহলে পাবো হচ্ছে কত টাকা, 10 টাকা। কিন্তু তারা তো আবার বলছিল যে স্পেশাল যদি আপনার সেলস হয় তাহলে এই কমিশনটা 25% বেড়ে যাবে, তাহলে কত আসবে সেটাও তো আমাদের একটু জানা দরকার, তাই না? তাহলে এখন আমরা কি বলতে পারি যে at 25% increase the commission for 1 hour। এটা কার জন্য, স্পেশাল, এটা স্পেশাল 1 আওয়ারের জন্য। তাহলে আগে কত টাকা ছিল, 10 টাকা,
তাহলে 25% বেড়ে গেলে কত আসবে? 125%, তাই না? তাহলে আমরা এখানে 100, তাহলে 0 0 কাটাকাটি করলাম, এক ঘর আগে দশমিক দিলে তাহলে কত আসে? 12.5। তাহলে নর্মালি আপনি 1 ঘন্টা কাজ করলে পাবেন 10 টাকা, আর যদি স্পেশাল কাজ করেন 1 ঘন্টা তাহলে আপনি পাবেন হচ্ছে 12.5 টাকা। তাহলে এখন আপনার স্পেশাল আওয়ার কত? যদি 60 ঘন্টায় কাজ করেন তাহলে আমরা এখানে বলতে পারি যে নাও দ্য স্পেশাল আওয়ার্স তাহলে কত আপনার? 60 ঘন্টা বিয়োগ 40 ঘন্টা সমান হচ্ছে 20 ঘন্টা আপনার স্পেশাল আওয়ার। তাহলে এখন আমরা বের করতে পারি যে 60 ঘন্টার জন্য তাহলে আমাদের টোটাল কত টাকা আসতেছে ফর দিস দ্য স্পেশাল আওয়ার। ঠিক আছে, তাহলে স্পেশাল আওয়ারের জন্য আমাদের কত আসবে তাহলে আমরা একটু জানতে চাই। ফর দ্য স্পেশাল 20 hours the commission equal to, তাহলে এই 20 ঘন্টার জন্য আমরা একটু স্পেশাল কমিশন, রেকর্ড চলতেছে, ধুম করে এসে কথা বললা কেন? সব শেষ করে ফেলছে, এখন আবার বলা লাগে। চা না, খাবার নিয়ে আসা লাগবে, খাবার নিয়ে আসো, নিচ থেকে যাও। রেকর্ড চলতেছে, এখন আবার এখান থেকে বলা লাগবে। আচ্ছা যাই হোক, তুমি নিচ থেকে যায় আগে দেখবা, ভিতরে ঢোকার পরে আগে সিচুয়েশন দেখবা যে কি হচ্ছে, তারপরে হালকা করে নক করবা, আমি আমার মতন সুবিধা মতো টাইমে থেমে তখন তোমার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আগে খাবার নিয়ে আসো নিচ থেকে। কি নিয়ে আসবা? ওই পাশে থেকে নিয়ে আসবে নাকি? হ্যাঁ, তেহরি নিয়ে আসো। হ্যাঁ, তেহরি ঘর থেকে তেহরি, আর ছোট একটা হচ্ছে স্প্রাইট, ঠান্ডা একটা স্প্রাইট নিয়ে আসো তাহলে। ওকে, আচ্ছা না ঠিক আছে। ওখান থেকে একটু কেটে দিয়ে এখান থেকে হচ্ছে শুরু করব এখন যেটা বলতেছি। ফর দ্য স্পেশাল তাহলে আমরা কত? 20 আওয়ার্স তাহলে আমরা পেয়ে গেছি। এই 20 আওয়ার্সের জন্য কমিশন কত আমরা একটু জানতে চাই, যে নাও দ্য স্পেশাল কমিশন ইকুয়াল টু এই 20 ঘন্টার জন্য। স্পেশালি আমরা জানি 1 ঘন্টার জন্য আমরা কত পাবো? 1 ঘন্টার জন্য হচ্ছে আমরা 12.5 টাকা পাবো। তাহলে 20 ঘন্টার জন্য কত পাবো? 12.5 ইন্টু 20, তার মানে কত টাকা চলে আসতেছে এখানে? 250 টাকা। তাহলে এই 250 টাকা হচ্ছে আমাদের স্পেশালি 20 ঘন্টার জন্য। আর আগে থেকে তো আমরা জানি যে 40 ঘন্টার জন্য কত পাবো? 400 টাকা, সেটা তো বলেই দেওয়া ছিল। তাহলে এখন টোটাল 60 ঘন্টার পেমেন্ট কত আসবে আমরা একটু জানতে চাই। ফাইনালি দ্য পেমেন্ট বা দ্য কমিশন, আমরা বলি পেমেন্ট তো না, কমিশন, দ্য কমিশন ফর দ্য 60 আওয়ার্স ইকুয়াল টু, তাহলে আগে আমাদের কত ছিল? 40 ঘন্টার জন্য 400, পরে 20 ঘন্টার জন্য স্পেশালি 250, তার মানে আমরা 650 টাকা পেয়ে গেছি। তাহলে এই 650 টাকাটা কি জিনিস? এই 650 টাকাটাই হচ্ছে আমাদের টোটাল 60 ঘন্টার পেমেন্ট। তাহলে আমরা এখানে বলে দেই যে ফাইনালি দ্য রিকোয়ার্ড কমিশন ইকুয়াল টু, তাহলে কত টাকা পাইছি আমরা? 650 টাকা। এখন অ্যান্সারে শুধু 650 টাকা দিয়ে দিব, তাহলেই কমপ্লিট, আর নতুন করে কোনো কিছু লেখার দরকার নাই আমাদের। 650 টাকা হচ্ছে আমাদের এই 60 ঘন্টা যদি পার উইকে আমি কাজ করি তাহলে তার টোটাল কমিশনটা। তাহলে আশা করি আমাদের 16 নাম্বার কোশ্চেনের গল্প তাহলে ক্লিয়ার আপনাদের, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকার কথা নয়। এবং আপনারা শুধু কোশ্চেনের সলিউশনটা না, লেখার প্যাটার্নগুলো যে আমরা কিভাবে লিখতেছি, ওই যে এর আগে বললাম কোথায় অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লিখবেন, কোথায় লিখবেন না, এই জায়গাগুলো হচ্ছে আপনারা একটু কাইন্ডলি বোঝার চেষ্টা করেন, এগুলোই হচ্ছে মূল ফ্যাক্টরটা কিন্তু। তাহলে 16 নাম্বারের কাজ আমাদের কমপ্লিট। আমরা একটু 17 নাম্বারের দিকে আগানোর চেষ্টা করি। চলেন দেখি 17 নাম্বার কোশ্চেনে আমাদেরকে তারা কি বলতেছে। এই কোশ্চেনটাও আমরা এই জায়গাটাই আপনাদের জন্য একটু ছেড়ে দিব। কারণ কোশ্চেন হচ্ছে কেন ছেড়ে দিবেন স্যার, এতগুলো কোশ্চেন শুধু আমাদেরকে দিচ্ছেন কি কারণে?
ঠিক আছে, তার পিছনে কারণটা হচ্ছে বারবার করে একটা জিনিস বলতেছি যে দেখেন সেগমেন্ট 3টাতে আমরা কেন হচ্ছে আজকের ক্লাসটাতে আসছি, সেগমেন্ট 3তে কেন আসছি, কখন আসছি, এই জায়গাগুলো বোঝা দরকার। আমরা সেগমেন্ট 1 করছি, ক্লাসে আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে জিনিসগুলো লেখার প্যাটার্ন শিখাইছি, কিছু নিষেধাজ্ঞা দিছি। ঠিক আছে, বিসিএস এর রিটেন ম্যাথে কি করবেন, ব্যাংকের রিটেন ম্যাথে কি করবেন, যেহেতু ব্যাংকে আপনারা সবাই জানেন জায়গা ফিক্সড করা থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলো মূল ক্লাসে আমরা ধরে ধরে জিনিসগুলো বুঝাই দিছি। যখন ধরে ধরে বুঝাই দিছি তখন কিন্তু মূল প্রেশারটা আমরা নিছি কেন, কারণ আপনাদের এই জিনিসগুলো জানাইতে হবে। আমরা জানানোর জায়গাটাতে কোনো কার্পণ্য বোধ করি না, আমরা সবগুলো তথ্য ধরে ধরে আপনাদেরকে কিন্তু জানাই দিছি। এখন এই জায়গাটাই যারা যারা আসছেন তারা কারা, যারা সেগমেন্ট 1 মূল ক্লাস থেকে দেখে আসছেন, যারা আপনারা সেগমেন্ট 2 বাসায় করেই দেওয়া ছিল অঙ্কগুলো সেটা করছেন, তারপরে কিন্তু সেগমেন্ট 3 কিন্তু শুরুতে না, 3 নাম্বার সেগমেন্ট, 2টা সেগমেন্ট কমপ্লিট করে আমরা এখানে আসছি। দ্যাটস ওয়াই কিছু এই জায়গাটায় প্রেশার আপনাদেরকে আমি দিবই, যে প্রেশারগুলো আপনারা যেন বাসায় নিতে পারেন, আপনারা যেন আপনাদের পুরাতন পড়াগুলো রিভিশনের মাত্রাটা কেমন হচ্ছে সেটা নিজেই জাজমেন্ট করতে পারেন। একটা জিনিস আপনাদেরকে করাইছি, তারপরেও আপনারা এই জিনিসটা আদৌ লিখতে পারতেছেন কিনা সেই জিনিসগুলো বোঝা দরকার। এখন ভিডিও আপনি পজ করবেন, এই ভিডিওটা ডেফিনেটলি এখন আপনি পজ করবেন, এই কোশ্চেনটা আপনারা নিজে নিজে পড়বেন, নিজে নিজে অঙ্ক করার চেষ্টা করবেন, ডেফিনেটলি পারবেন। যদি না পারেন খাতায় করে দেওয়া আছে, ওই খাতাটা হচ্ছে পরে বের করবেন, আগে না। এমন না যে ভিডিও পজ করে ওই খাতাতে দৌড় দিচ্ছেন, আরে করেই তো দেওয়া আছে, খাতা খুললেই তো দেখা যায়, না, এই কাজ করবেন না। ভিডিও পজ করে নিজে আগে ম্যাথটা করবেন। করতে বসছেন না এখন ম্যাথ, এখন ম্যাথ করেন। যখন পারতেছেন না, কোনো জায়গা ভুল করছেন, আদৌ কি করছেন সেটা আপনি চেক করবেন ওই খাতা থেকে, যে খাতায় আমরা আপনাদেরকে করে দিছিলাম, ওই খাতাটা পরে বের করবেন, আগে না। ওকে, তাহলে এই কোশ্চেনটাও আপনাদের বাসার কাজ থাকতেছে। আজকে একটু কষ্ট দিচ্ছে আপনাদেরকে, কারণ কিছু কোশ্চেন এই যে ধীরে ধীরে যখন সামনের দিকে যাচ্ছে কিছু প্রেশার দিব। হ্যাঁ, ডেফিনেটলি যে ম্যাথগুলো আপনাদেরকে আগে ওইভাবে একই প্যাটার্নের জিনিসগুলো দেখানো হয় নাই, সোর্সগুলো দেখানো হয় নাই, সেটা তো আমি করেই দিচ্ছি, সেখানে আমার কোনো কথা নেই, অবশ্যই আমি করে দেব। কিন্তু যে টাইপের ম্যাথগুলো আমি করে দিছি সেখানে ডেফিনেটলি আমরা কি চাবো, এইবারে আপনি কতটুকু পারতেছেন সেটা একটু দেখতে চাই, বিষয়টা হচ্ছে এইটা। তাহলে এই কোশ্চেনটাও ছেড়ে দিব, এইটাও আগেরটার মতনই ওয়ান কাইন্ড অফ, এবং তার থেকে বড় কথা সেগমেন্ট 1-এ আমি এরকম করে দিছি, এই কারণে এটাও আপনাদের বাসার কাজ থাকবে। ওকে, 18 নম্বরে চলে আসেন। দেখেন 18 নম্বরে কি বলতেছে, বলতেছে ইন অ্যান ইনস্টিটিউট 60% অফ দ্য স্টুডেন্ট আর বয়েজ অ্যান্ড দ্য রেস্ট আর গার্লস। 60% হচ্ছে বয়েজ এবং বাকিরা হচ্ছে গার্লস আপনাদের। ভালো কথা, তাহলে এখন টোটাল স্টুডেন্ট কতজন আমি তো সেটাই জানি না। তাহলে টোটাল স্টুডেন্ট এই জায়গাটায় আমরা ধরে নিচ্ছি কথার কথা এক্স, কথার কথা এই যতটুকু লাইন আমরা 1 নাম্বার লাইনে পড়ছি এতটুকুরে কাজ করতেছে, আমি ধরেন কিচ্ছু জানি না। আমরা ধরে নিলাম যে লেট দ্য টোটাল স্টুডেন্ট ইকুয়াল টু হচ্ছে একজন। তাহলে বয়েস কত, প্রথমে বলছে 60% হচ্ছে বয়েস, সো দা বয়েস এই এক্স এরই হচ্ছে 60%, এক্স এর 60% মানে তাহলে কত আসতেছে 0.6 অফ এক্স, তাহলে বাকিরাই হচ্ছে কি গার্লস। অতএব দা গার্লস ইকুয়াল টু, তাহলে এক্স থেকে আমরা 0.6 অফ এক্স বাদ দিয়ে দিলে আমরা বলতে পারি 0.4x, তাহলে হচ্ছে আমাদের গার্লসের সংখ্যা। তাহলে আমরা বয়েজ এবং গার্লস পেয়ে গেছি। পরে বলতেছে যে ফার্দার 15% অফ দ্য বয়েজ অ্যান্ড 7.5% অফ দ্য গার্লস আর গেটিং এ ফি ওয়েবার। তাহলে ফি ওয়েবার পাইছে কত, এই যে ফি ওয়েবার যেটা পাইছে সেটা কিন্তু বয়েজের সবাই না, বয়েজের কত 15%, আবার গার্লসেরও সবাই না, গার্লসের হচ্ছে কিন্তু 7.5%। তাহলে আমাদের দরকার এখন কি, আমাদের দরকার হচ্ছে বয়েজ আপনার ওয়েবার পাইছে কতজন। ঠিক আছে, তাহলে বয়েজ গেটিং ওয়েবার, সো দা বয়েজ গেটিং ফি ওয়েবার ইকুয়াল টু, তাহলে বয়েজ আমাদের কত ছিল ভাই 0.6 অফ এক্স, এদের মধ্যে কত পার্সেন্ট, এদের মধ্যে 15%, তাহলে 0.6x এর যদি 15% করা হয় তাহলে 0.09 আসবে, 0.09 অফ এক্স, সেম অ্যাজ, অ্যান্ড
আমরা গার্লসেরটাও একটু বের করব। দ্য গার্লস গেটিং ফি ওয়েভার ইকুয়াল টু, গার্লস ছিল হচ্ছে আমাদের কত 0.4 অফ এক্স, তাহলে সেইটারই কত পার্সেন্ট পাইছিল 7.5%, 7.5%। তাহলে 0.4 অফ এক্স এর যদি 7.5% করা হয় তাহলে 0.03 আসবে, 0.03 অফ এক্স। তাহলে তারা কারা, যে গার্লসগুলো আপনার ফি ওয়েবার পাইছিল তাদের সংখ্যাটা আমরা এখন পেয়ে গেলাম। তাহলে টোটাল ওয়েবার পাচ্ছে কত আমরা একটু দেখে নেই। সো দ্য টোটাল স্টুডেন্টস who get waiver equal to, বয়েজ কত পাইছে 0.09 অফ এক্স, আর গার্লস কত পাইছে 0.03 অফ এক্স। তাহলে 9 আর 3 কত 12, তাহলে 0.12 এক্স। তারা কারা, তারা হচ্ছে টোটাল ওয়েবার পাইছে। তাহলে আমরা টোটাল স্টুডেন্ট থেকে বয়েজ পাইলাম, বয়েজ থেকে গার্লস পাইলাম, বয়েজ গেটিং ওয়েবার পাইছি, গার্লস গেটিং ওয়েবার পাইছি, সেখান থেকে আমাদের টোটাল কতজন স্টুডেন্ট পাইলো সেটা আমরা এখন পেয়ে গেলাম। এখন কোশ্চেন বলতেছে যে দ্য নাম্বার অফ দোজ গেটিং ওয়েবার ইজ 90, এই যে 90, এরা যেটাকে 90 বলতেছে টোটাল ওয়েবার পাইছে, আমরা সেটাকে কত পাইছি 0.12x। তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি এই 0.12x মানেই হচ্ছে আমাদের কত 90। তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনের তথ্য অনুযায়ী 0.2x নাকি আমাদের হিসাবে পাইছে আর ওদের হিসাবে পাইছে 90 জন। তাহলে আমরা এখান থেকে x এর মান বলতে পারি 90 ডিভাইডেড বাই 0.12, তাহলে কাটাকাটি করলেই আপনার আসার কথা 750 x এর মান। তাহলে এক্সটা কি ছিল, এক্সটা হচ্ছে টোটাল স্টুডেন্ট ছিল। তাহলে টোটাল স্টুডেন্টের সংখ্যা আমরা পেয়ে গেলাম কতজন 700। তাহলে এখন দেখেন এই 750-এর মধ্যে কোশ্চেন বলতেছে যে 90 জন ওয়েবার পাইছে, এখন পরে বলতেছে যে তাহলে ওয়েবার পাই নাই কতজন সেটা একটু দেখি আমরা, 90 জন নাকি পাইছে, তাহলে পাই নাই কতজন। তাহলে এখন আমরা বলে দেই যে সো দ্য স্টুডেন্টস who did not get waiver equal to, টোটাল স্টুডেন্ট আমরা এখানে কত পাইছি 750, তার মধ্যে থেকে আপনার ওরা বলতেছে যে 90 জন পাইছে, তাহলে পাই নাই কতজন 750 থেকে, তাহলে 90 আমরা বাদ দিয়ে দিই, তাহলে কত পাওয়া যায় 660। এই 660 জন কারা, যারা ওয়েবার পায় নাই তাদের সংখ্যাটা। এখন কোশ্চেন কি বলতেছে দেখেন, কোশ্চেন বলতেছে যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট গেটিং 50% কনসেশন। 50% আপনার কনসেশন পাইছে এইরকম স্টুডেন্টের সংখ্যা যে ইফ ইট ইজ গিভেন দ্যাট 50% অফ দোজ নট গেটিং ফি ওয়েভার আর এলিজেবল টু গেট হাফ ফি কনসেশন। তার মানে ওদের চাওয়াটা কি যে ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্ট গেটিং 50% কনসেশন, এটা পুরোটা একটা কথা, কিন্তু 50% গেটিং কনসেশন পাইছে সেটার টোটাল সংখ্যাটা কত আসবে। তাহলে সেই সংখ্যাটার ব্যাপারে তারা বলতেছে, তারা হচ্ছে কারা, যারা আপনার দোজ নট গেটিং এ ফ্রি ওয়েভার তাদের 50% হচ্ছে আপনার যা আছে সেটা নাকি হচ্ছে আপনার ফ্রি কনসেশনের কত হাফ হচ্ছে তাদের। তাহলে এখন আমাদের জানতে হবে কি, জানতে হবে রিকোয়ার্ড এলিজেবল যে স্টুডেন্ট আছে। তাহলে আমাদের যারা ওয়েবার পাবে না তারা কত, তারা হচ্ছে 660, আর তাদের মধ্যে ওরা বলছে যে এই 50% যারা এই জায়গাটায় গেটিং ওয়েবার পাচ্ছে না, এই জায়গাটায় এই যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট গেটিং 50% কনসেশন। 50% কনসেশন কারা পাচ্ছে, ওরা বলতেছে ইফ ইট ইজ গিভেন দ্যাট 50% অফ those getting a fee waiver are eligible to get half the concession। এই 50% যারা কনসেশন পাচ্ছে না তাদের হচ্ছে আপনার অর্ধেক কি পাচ্ছে, তাদের অর্ধেক হচ্ছে এই সংখ্যাটা। তাহলে রিকোয়ার্ড সংখ্যাটা আমাদের কতজন, ফাইনালি the required number আমাদের কত হচ্ছে জন পাচ্ছিল না, আপনার গেটিং ওয়েবার পাচ্ছিল না হচ্ছে 660,
তার মধ্যেই নাকি অর্ধেক হচ্ছে আপনার এইবারে ওয়েবার পাবে, ঠিক আছে? তাহলে 50% ওয়েবার পাবে। তাহলে 50% প্রথমে তো আপনার ওয়েবার তো পাইছেই, এখন পরে বলতেছে যে যারা পায় নাই, ঠিক আছে, যারা আপনার ওয়েবার পায় নাই তাদের 50% হচ্ছে আবার 50% কনসেশন পাবে। তাহলে ওদের চাওয়াটা হচ্ছে 50%, তাহলে এই ওয়েবারটা পাবে কতজন? তাহলে আগে বলেন যে কতজন হচ্ছে আমাদের এই জায়গাটায় স্টুডেন্ট আছে যারা কোনো ওয়েবারই পাবে না? কতজন? আপনার 660 জন, তাদের নাকি অর্ধেক পাবে। তাহলে এই 660-এর অর্ধেক হচ্ছে কত? 330। এই সেই অ্যান্সারও তাহলে আমরা বলে দিব 330 স্টুডেন্ট। তাহলে আমাদের কাজ কমপ্লিট। তাহলে কোশ্চেনের লাস্টে চাওয়াটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট গেটিং 50% কনসেশন। 50% কনসেশন যারা পাচ্ছে তারা কতজন? এই 50% কনসেশন কারা পাবে? সবাই পাবে না, সেটার ব্যাপারে বলতেছে ইফ it is given that 50% of those who do not get waiver are eligible for get half the fee concession। এই হাফ মানে হচ্ছে কোনটা? এই যে 50%, তাহলে 50% কনসেশন পাবে এইরকম এলিজিবল স্টুডেন্ট হচ্ছে যারা আপনার ওয়েবার পায় নাই, দোজ নট গেটিং এ ওয়েবার, যারা ওয়েবার পায় নাই তাদের 50%। তাহলে সহজ কথা যে আপনার এইদিকে টোটাল স্টুডেন্ট ছিল আমাদের 750, তার মধ্যে ওরা বলে দিছে যে আমরা 90 জনকে ওয়েবার দিব। ভালো কথা, 90 জন ওয়েবার, তাহলে বাকি থাকলো কতজন? 660 জন। তাদের মধ্যে এখন অনেকে চিল্লাচিল্লি শুরু করছে যে না আমাদেরকে একটু দেওয়া হোক দেওয়া হোক দেওয়া হোক। তখন টিচার বলতেছে যে না, আমরা আপনারা যতজন স্টুডেন্ট কি পান নাই, ওয়েবার পান নাই, তাদের মধ্যে আমরা 50%কে ফুল ওয়েবার দিব না, 50% ওয়েবার দিব। তাহলে ওরা জানতে চাচ্ছিল এটাই যে 50% আপনার ওয়েবার পাবে এইরকম কতজন স্টুডেন্ট? তাহলে ওরা বলতেছে যতজন স্টুডেন্ট ওয়েবার পায় নাই তাদের 50% হচ্ছে এলিজেবল হবে এই 50% ওয়েবারের জন্য। কথাটা হচ্ছে এটা। একটু কথাটা কেমন জানি একটু পেঁচানো টাইপের, হঠাৎ করে 50% 50% 50, তার মানেটা কি? এই হাফ, এই যে হাফ ফি কনসেশন আর এখানকার এই যে 50% কনসেশন একই কথা এই জায়গাগুলো। তাহলে এই জায়গাটা একটু লিঙ্ক করলেই হয়ে যায়, কোশ্চেনের কথা কিন্তু আসলে এত পেঁচাপিচি না। তাহলে এই হচ্ছে আসলে মূল কোশ্চেনের অংশটা। তাহলে আশা করি 18 নাম্বার কোশ্চেনটা আপনাদের ক্লিয়ার, এবং এই 18 নাম্বারটাই মনে হয় এই লেকচারটার একদম লাস্ট কোশ্চেন ছিল। এবং সেই সঙ্গে আমরা সেগমেন্ট 3 লেকচার 2 যেটা ছিল পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের রিটেন পোর্শনের পার্টটা আমরা ইনশাল্লাহ কমপ্লিট করলাম। এবং এইটা মোটামুটি ধারাবাহিকভাবে আমাদের চলতে থাকবে। আপনাদের যতগুলো লেকচার আছে প্রত্যেকটা লেকচারেরই সেগমেন্ট 3 গুলো আমরা ইনশাল্লাহ এইভাবে ভিডিওগুলো করে দেওয়ার চেষ্টা করব। এবং সেই সঙ্গে আপনাদেরও কিছু কাজ দেওয়া থাকবে, এই কাজগুলো আপনারা যদি একটু বাসায় নিজেদের মতন করে একটু করে নিতে পারেন এবং দেখার পরে এখান থেকে তথ্যগুলোকে নিয়ে যদি কাজে লাগাইতে পারেন, তাহলে ডেফিনেটলি আশা করা যায় যে আপনাদের কাছ থেকেও আমরা একটা ভালো রেজাল্ট পাবো, পরীক্ষাতে একটা ভালো নাম্বার আপনারা ইনশাল্লাহ ক্যারি করতে পারবেন। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।